গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছে আমি রাজ। পড়ছিলাম জুল ভার্নের অ্যাডভেঞ্চার উপন্যাস নাইজারের বাঁকে। পড়ছি এর চতুর্থ ও শেষ পর্ব। আমেদি ফ্লোরেন্সের নোটবই থেকে। পাহারাদারদের জিজ্ঞেস করেও কোনো হদিশ পাওয়া গেল না। মরিলিরেকে কেউ পালাতে দেখেনি, নাকি মিছে কথা বলছে ওরা কে জানে। সাংঘাতিক রেগে গেলেন ক্যাপ্টেন। এই সময় পাহারারত চারজনেরই কঠোর শাস্তির ব্যবস্থা করলেন। তারপর কাগজের টুকরোটা নিয়ে নিজের তাঁবুতে চলে গেলেন তিনি। ঘণ্টাখানেক পরেই ডাক পড়ল আমার ক্যাপ্টেনের তাঁবুতে। আমাকে ঢুকতে দেখেই বললেন, এই যে মশিয়ে ফ্লোরেন্স, আসুন, লেখাগুলোর অর্থ উদ্ধার করতে পেরেছি। এগিয়ে গিয়ে ক্যাপ্টেনের বিছানায় বসে পড়লাম। লেখাটার ফরাসি তর্জমা করে রেখেছেন তিনি। আমাকে পড়ে শোনালেন। রাজা ইউরোপীয়দের চায় না, ওরা এখনো আসছেই। চিঠি দেখালেই আসবে সৈন্যদল। হুকুম অবশ্য সে দেবে, তামিল করবে। শুরু করেছ। রাজা এখন না, বুঝলাম না কিচ্ছু। না, মাথামুন্ডু কিচ্ছু বুঝলাম না। হতাশভাবে এদিক ওদিক মাথা দোলালাম। বুঝলেন না? বললেন ক্যাপ্টেন। বুঝিয়ে দিচ্ছি। কোথাও কোনো এক রাজা আমাদের এগোতে দিতে চান না। তার কাছে আমরা অযাচিত এক উৎপাত। কোনো একটা ষড়যন্ত্র চলছে, তাই আমাদের বিরুদ্ধে রাজারই হুকুমে। যে করে হোক আমাদের নিরস্ত করতে চান তিনি। দরকার হলে তার হুকুমে সৈন্যদল আসবে। রাতেই আবার মিটিং বসল আমাদের। আবার সবার উদ্দেশ্যে কাগজটা পড়ে বুঝিয়ে দিলেন ক্যাপ্টেন। অত্যন্ত গম্ভীর হয়ে পড়েছেন মশিয়ে বারজাক। ব্যাপারটা থেকে দুটো জিনিস অনুমান করা যায়। এক, মরিলিরে সে রাজার গুপ্তচর। দুই, সাংঘাতিক প্রভাবশালী ওই অজ্ঞাত রাজা। সৈন্যদল পর্যন্ত আছে তার। আমাদের অনেক রকমে ঠেকিয়ে রাখতে চেয়েছেন তিনি, পারেননি। আমরা এগিয়েই চলেছি। এবার সৈন্যদল পাঠানোর সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। ঠিকই বলেছেন মশিয়ে বারজাক, একমত হলাম আমরা সবাই। এখন সবারই প্রশ্ন হল, আমরা কি আর সামনে এগোব? একগুয়ের মতো বললেন বারজাক। নিশ্চয়ই এগোব। সামান্য একটা গেঁয়ো রাজার ভয়ে যদি লেজ গুটিয়ে পালাই আমরা, ফরাসিদের ইজ্জত থাকবে। কিন্তু তাহলে নতুন আরেকজন গাইড দরকার। তবে আপাতত মিস ব্লেজনের গাইড দুজন কাজ চালিয়ে নিতে পারবে। চৌমৌকির লোকটাকে কিন্তু মন থেকে মেনে নিতে পারলাম না আমি। লোকটার হাবভাব কেন যেন সন্দেহজনক। তাছাড়া মরিলিরের সঙ্গে সাংঘাতিক ঘনিষ্ঠতা ছিল তার। তবে টোনগানের লোকটা সন্দেহের অতীত। নির্দ্বিধায় বলা চলে একথা। কুলিদের বোঝাতে গেল দুই গাইড। মরিলিরে যে ভেগেছে একথা বলল না ওরা কুলিদের, বরং বলল যে মরিলিরে রাতের বেলা নদীতে গোসল করতে নেমেছিল, কুমির নিয়ে গেছে। টোনগানে ফিরে এসে বলল যে সব শোনার পর কুলিরা হ্যাঁ বা না কিছুই বলেনি। ফেব্রুয়ারি ৯। মরিলিরে নেই, কিন্তু তার প্রভাব রয়ে গেছে কুলিদের মাঝে। আগের মতোই ধীর আমাদের গতি। সারাক্ষণই কথা কাটাকাটি করে চলেছে চৌমুকি আর টোনগানে। মাঝে মধ্যে হাতাহাতির অবস্থা হয়ে যায়। চৌমুকির ওপর পথ দেখানোর ভার দিলেই সে ভুল পথে নিয়ে যায়। মাইল কয়েক যাবার পর ভুল হয়ে গেছে বলে আবার পিছিয়ে আসে। পক্ষান্তরে টোনগানের পথ নির্দেশ নির্ভুল। কিন্তু এত কিছু সত্ত্বেও কিছুই বলা যাচ্ছে না চৌমুকিকে। কুলিদের সঙ্গে তারই ভাব বেশি। তাকে কিছু বললে বেঁকে বসবে কুলিরা। মহা মুসিবতে পড়েছি। গত ২.৫ দিনে মাত্র ২০ মাইল পথ অতিক্রম করেছি আমরা। এখনও কোকোরো উপত্যকাতেই রয়ে গেছি। তবে ডাইনে বাঁয়ে পাহাড় আর নেই। ক্রমশ চড়া হচ্ছে উপত্যকা। পথে নদী কম। ফেব্রুয়ারি ১১। সকালের দিকে চাষের জমি দেখেই অনুমান করলাম সামনে গ্রাম। পথের ধারে অসংখ্য উইয়ের ডিবি দেখলাম। বিশাল ডিবিগুলো মানুষ প্রমাণ উঁচু। পাখি আর কোনো কোনো জানোয়ারের মতো এই উই কিন্তু জঙ্গলিদেরও অতি প্রিয় খাদ্য। সি মাখনে ভেজে সমানে খায় ওরা উইয়ের ডিম, বাচ্চা বেবাক। সকাল ৮টা নাগাদ গ্রামের দেখা পেলাম। নাম বামা। গ্রামে ঢোকার আগেই একদল ওঝার দেখা পেলাম। সনের ঝালরে মুখ ঢাকা, গলায় মানুষের খুলি আর হাড়ের মালা। এই অসভ্য দেশে এরাই মাতব্বর। দারুণ খাতির এদের। কোথাও হয়তো ভূত তাড়াতে গিয়েছিল, এখন নাচতে নাচতে ফিরে চলেছে। পেছনে চলেছে ছেলে ছোকরার দল। মাঝে মধ্যে পেছন ফিরে তাড়া করে এক একটা ছেলেকে ধরে ফেলছে ওঝারা। ধরে সবাই মিলে মন্ত্রপুত লাঠি দিয়ে সমানে পেটাচ্ছে। প্রায় আধমরা করে তবে ছাড়ছে, আর মদ গিলছে সমানে। গাছের গুড়ির তৈরি পিপে দোলো মদ নিয়ে সঙ্গে চলেছে বাহক। ঘণ্টাখানেক পরেই দেখলাম
সব কজন ওঝা পাড় মাতাল হয়ে পড়েছে। ওঝাদের সঙ্গে সঙ্গেই গায়ে এসে ঢুকলাম আমরা। তৎক্ষণাৎ ক্যাপ্টেনের কাছে এসে আর্জি পেশ করল চৌমুকি। কুলিরা একেবারে কাহিল হয়ে পড়েছে, বিশ্রাম চাই। টোনগানেও এসে হাজির ক্যাপ্টেনের কাছে। সে বলল, আজকে কুলিদের মেজাজ খুবই ভালো, পথ চলা যাবে অনেক বেশি। কিন্তু দুজনকেই অবাক করে দিয়ে ক্যাপ্টেন বললেন যে তিনি আগে থেকে স্থির করে রেখেছেন আজ লম্বা বিশ্রাম নেবেন। ভ্যাবাচাকা খেয়ে গেল চৌমুকি, কিন্তু খুশি হল। টোনগানের দিকে চেয়ে বিচিত্র ভ্রুকুটি করে সরে পড়ল, আর ক্যাপ্টেনের সঙ্গে না পেরে মালিকের ওপর গিয়ে মেজাজ দেখাতে লাগল টোনগানে। থাকতেই যখন হবে, গ্রামটা একটু দেখে নিতে ক্ষতি কি, তাই বেরুলাম। গায়ে গায়ে লেগে থাকা কুঁড়েঘরগুলোর দরজা হচ্ছে ছাদের দিকে। দরজা মানে এক গোল ছিদ্র। এই ছিদ্রপথে মই বেয়ে নামতে হয়। হিংস্র জানোয়ারের উৎপাত বেশি এদিকে, তাই এই ব্যবস্থা। সুতরাং আমরা ছাদ থেকে ছাদে ঘুরতে লাগলাম। কুঁড়ে ঘরগুলো গায়ে গায়ে লাগানো থাকায় মাটিতে আর নামতে হল না। ছাদে ছাদে গিয়েই দাঁড়ালাম মোড়লের ঘরের ওপর। ফরাসি স্থানীয় বাহিনীতে একজন পদাতিক সৈন্য ছিল মোড়ল, এখন অবসর নিয়েছে, কিন্তু গোঁফটা ছাড়েনি। তামার পাইপে তামাক খেতে খেতে ফরাসি কায়দায় সাদর অভ্যর্থনা জানালো আমাদের। দোলো মদ এনে দিল। আমরা তাকে কিছু আজে বাজে জিনিস উপহার দিলাম। এরপর গেলাম গায়ের বারোয়ারি উঠানে। সেখানে দেখলাম মাথাপিছু 4 করে মজুরি নিয়ে নিগ্রোদের নখ কাটছে একজন নাপিত। কাটার সঙ্গে সঙ্গে নখের মালিকেরা একটা একটা করে কুড়িয়ে নিয়ে নখগুলো মাটিতে পুঁতে ফেলছে। নইলে নাকি শত্রুরা ওই নিয়ে গিয়ে জাদুমন্ত্র করে সাংঘাতিক ক্ষতি করবে, এমনকি মুখ দিয়ে রক্ত তুলে মেরে ফেলারও সম্ভাবনা আছে। উঠানের এক কোণে ভিড় দেখে এগিয়ে গেলাম। দেখলাম একটা লোক জ্বরে ভীষণ কাঁপছে। একজন কিম্ভূত পোশাক পরা ওঝা চিকিৎসায় ব্যস্ত। রোগীকে মাটিতে উপর করে শুইয়ে তার সামনে একটা কাঠের উপদেবতার মূর্তি রেখেছে। মন্ত্রপুত সাদা ছাই মেখেছে রোগীর মুখে। কিছুক্ষণ চোখ বুজে বসে থেকে বিড়বিড় করে মন্ত্র পড়ল ওঝা। তারপর মাটিতে ফেলে রাখা একটা বেত তুলে নিয়ে বেধড়ক পেটাতে লাগল রোগীকে। ভূত তাড়াচ্ছে। ত্রাহি ত্রাহি চিৎকার করে উঠল রোগী। মিনিট 5 সমানে পিটিয়ে বেতটা ছুঁড়ে ফেলে দিল ওঝা। তারপর পাশে বসে পড়ে রোগীর ঘাড়ের এক জায়গায় হাত রাখল। হাতটা আবার তুলে নিতেই দেখা গেল মুঠোয় মানুষের একটা কড়ে আঙুল। আঙুলের রূপ নিয়ে রোগীর ভেতর থেকে বেরিয়ে এসেছে ভূত। পরিষ্কার হাত সাফাই। আঙুলটা দেখেই হৈ হৈ করে উঠল দর্শকরা। গম্ভীর হয়ে গোপে তা দিতে দিতে দর্শকদের দিকে চাইল ওঝা, আর মুচকে মুচকে হাসতে লাগল। এই ফাঁকে তড়াক করে লাফিয়ে উঠেই রোগী দিল চম্পট। এতে আরও হতবাক হয়ে গেল দর্শকরা। কি তাড়াতাড়ি সেরে উঠল রোগী। ডক্টর চাতন্যেও এসেছেন আমার সঙ্গে। ব্যাপার দেখে রেগে উঠলেন তিনি। নজর রাখলেন কোন কুঁড়ে ঘরে গিয়ে ঢুকল জ্বরের রোগী। তারপর আমাকে নিয়ে গিয়ে সেই কুঁড়েতে ঢুকলেন। মেঝেতে উপুর হয়ে পড়ে দারুণ কাঁপছে, কোঁকাচ্ছে মুমূর্ষু লোকটা। আবার পিটুনির ভয়েই শুধু পালিয়ে এসেছে সে। তাকে পরীক্ষা করে দেখে ওষুধ দিলেন ডক্টর। কিন্তু ওঝাই যখন ব্যর্থ হয়েছে, তখন আরেকজন ভদ্র চেহারার বিদেশির কথা ভূত শুনবে, এ কথা বিশ্বাস করতে পারল না লোকটা। নেহাত অনিচ্ছা সত্ত্বেও খেল সে ডাক্তারের ওষুধ। আরও কয়েক পুড়িয়ে ওষুধ খাবার জন্য দিয়ে আমাকে নিয়ে বেরিয়ে এলেন ডাক্তার। ফেব্রুয়ারি 12। গ্রাম ছাড়ার আগের মুহূর্তে হন্তদন্ত হয়ে ছুটে এলো একটা লোক। কাছে আসতেই চিনলাম, গতকালকে সেই জ্বরের রোগী। জ্বর একেবারে ছেড়ে গেছে তার। এসেছে ডাক্তারকে কৃতজ্ঞতা জানাতে। কোনো বৈচিত্র্য নেই পথে, একঘেয়ে চলা। অব্যাহত রয়েছে চৌমুকির চালাকি। দুপুরে এসে সে আস্তে আস্তে কি যেন বলল ক্যাপ্টেনকে। দূর থেকে শুনতে পেলাম না, কিন্তু মিনিট 10 পরে আদেশ দিলেন ক্যাপ্টেন, আজ আর চলা হবে না, আগামীকাল সকাল পর্যন্ত বিশ্রাম। দুপুরের খাওয়ার পর তাঁবু গুটানো হবে। একটানা 12 মাইল চলে তারপর আবার থামা হবে। অদ্ভুত সেই আওয়াজটা আজ আবার শোনা গেল। বিকেল 6টার সময়, এখনো দিনের আলো রয়েছে। পূব দিক থেকেই আসছে আওয়াজটা। ভয় পেয়ে গিয়ে বিচিত্র ভঙ্গিতে প্রার্থনা শুরু করে দিয়েছে নিগ্রোরা। সামনে চাইলাম, কিন্তু বিশাল এই পাহাড় দৃষ্টিপথ জুড়ে আছে। ছুটলাম পাহাড়ে উঠব। ক্রমেই বাড়ছে আওয়াজ। হাঁপাতে হাঁপাতে আমরা উঠলাম চূড়ায়। তীক্ষ্ণ চোখে চাইতে লাগলাম শব্দের উৎস বরাবর। মনে হলো মেঘের ভেতর থেকে আসছে শব্দটা। দ্রুত গতিতে এগুচ্ছে। একসময় শব্দ পশ্চিমে মিলিয়ে গেল। আমরা আবার নেমে এলাম পাহাড় থেকে। পাহাড় জঙ্গলের নিয়ম অনুযায়ী রাত নামছে দ্রুত। তাঁবুতে ফিরে এলাম। ডায়েরি লিখছি। দূর থেকে ভেসে আসছে নিশাচর জানোয়ারের ডাক। কাছেই কোথাও থেকে বিচ্ছিরি অট্টহাসি হেসে উঠল একটা হায়না। ঠিক এমন সময়ে আবার শোনা গেল সেই রহস্যময় আওয়াজ।
পশ্চিম থেকে এসে আস্তে আস্তে পূবে সরে গেল। এ কি রহস্য? কিসের এই শব্দ? গর্জনে কানের তালা লেগে যাচ্ছে, অথচ কিছুই দেখতে পাচ্ছি না। সত্যি কি অদৃশ্য প্রেত? কিন্তু আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে অমন কথা কি করে বিশ্বাস করি? ফেব্রুয়ারি ১৩। দেরি করে উঠেছে ঘুম থেকে। তাড়াতাড়ি উঠেই বা লাভ কি? যাত্রা তো শুরু হবে সেই দুপুরের পরে। বাইরে বেরিয়ে দেখি পাহাড়ের কোলে একটা গাছের গোড়ায় বসে আলাপ করছে টনগানে আর মালিক। তাঁবুর পাশে মাটিতেই চট বিছিয়ে বসে অতি মনোযোগের সঙ্গে কাগজে কি লিখছেন মসিয়ে পশি। হয়তো অঙ্ক করছেন। সকালে কচি রোদে পায়চারি করছেন মসিয়ে বারজাক। দুটো তাঁবুর মাঝখানে এক জায়গায় বসে বসে ক্যাপ্টেনের সঙ্গে কথা বলছেন মিস ব্লেজন। সেন্ট বেরেনকে দেখলাম না কোথাও। হয়তো মাছ ধরতে বেরিয়েছেন, কিংবা ব্যাঙ, নিদেনপক্ষে ইগুয়ানা। চৌমুকিকেও দেখলাম না কোথাও। ভেবেছিলাম গত কয়েকদিনের লেখা রিপোর্টগুলো দেব তাকে। এতদিন রিপোর্টগুলো তো সেই পাঠিয়ে এসেছে লোক মারফত। ফেব্রুয়ারি ১৪। একটা বেশ বড়সড় ঘটনা ঘটল আজ। সেই যে গতকাল উধাও হয়েছে, আজ সকাল ৮টায় চৌমুকির কোনো পাত্তা নেই। তাকে ছাড়াই শুধু টনগানের উপর নির্ভর করে রওনা দেব ভাবছি। এমন সময় দূরে একদল লোক আসতে দেখা গেল। ঘোড়ার পিঠে চেপে আসছে তারা। আরও কাছে আসতে বোঝা গেল সৈন্যদল। নিজের সৈন্যদের দ্রুত তৈরি হবার আদেশ দিলেন ক্যাপ্টেন মার্সিনে। চোখের পলকে অস্ত্র নিয়ে লড়াইয়ের ভঙ্গিমায় দাঁড়িয়ে গেল সবাই। পরবর্তী হুকুমের অপেক্ষা শুধু। তারপর বিদ্যুৎ গতিতে পজিশন নিয়ে লড়াই শুরু করে দেবে। আরও কাছে এলো দলটা। পরিষ্কার চিনতে পারলাম ফরাসি সামরিক ইউনিফর্ম পরা ২০ জন নিগ্রো সৈন্যকে নিয়ে আসছে ৩ জন ফরাসি অফিসার। দলের নেতা একজন লেফটেন্যান্ট। ক্যাপ্টেন মার্সিনের হুকুমে আমাদের বাহিনীর একজন সার্জেন্ট নবাগতদের সঙ্গে কথা বলতে এগিয়ে গেল, কিন্তু তার সঙ্গে কথা বলার কোনো লক্ষণই দেখা গেল না লেফটেন্যান্টের মধ্যে। সোজা এগিয়ে এলো ক্যাপ্টেনের কাছে। ঘোড়া থেকে লাফ দিয়ে নেমে জিজ্ঞেস করল, ক্যাপ্টেন মার্সিনে? ইয়েস লেফটেন্যান্ট। সজোরে বুট ঠুকে সেলুট করল লেফটেন্যান্ট। আমি লেফটেন্যান্ট ল্যাকোর স্যার, সুদানিজ ভলেন্টিয়ার ঘোড়সওয়ার বাহিনীর ৭২তম কলোনিয়াল ইনফ্যান্ট্রির চার্জে আছি। বামাকো থেকে আসছি। আপনাদের পেছনেই ছিলাম, অল্পের জন্য ধরতে পারিনি সিকাসোতে। কেন? এই যে নিন। পকেট থেকে একটা চিঠি বের করে দিল ল্যাকোর। এই চিঠিটা পড়লেই বুঝবেন। হাত বাড়িয়ে চিঠিটা নিয়ে খুললেন ক্যাপ্টেন। পড়তেই তার মুখের ভাব পুরো বদলে গেল। বিস্ময়ে নিরাশার ছাপ ফুটে উঠল মুখে। কিন্তু এখনই কিছু বলতে পারছি না আমি লেফটেন্যান্ট। আমি এখন মসিয়ে বারজাকের অধীন। ওর অনুমতি নিতে হবে। বারজাকের কাছে এগিয়ে এসে হাতে চিঠিটা তুলে দিলেন ক্যাপ্টেন। আমাদেরকে বললেন, আপনাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। শোনামাত্রই ফ্যাকাশে হয়ে গেল মিস জেন ব্লেজনের মুখ, কিন্তু সামলে নিলেন পরক্ষণেই। চিঠিটা খুলে দেখার প্রয়োজন বোধ করলেন না মসিয়ে বারজাক। জিজ্ঞেস করলেন, মানে? টিম্বাকটুতে যাবার হুকুম এসেছে। কে দিল হুকুম? পড়েই দেখুন। দ্রুত চিঠিটা পড়লেন মসিয়ে বারজাক। তারপর আমার দিকে বাড়িয়ে দিলেন। জোরে জোরে সবাইকে শুনিয়ে শুনিয়ে পড়লাম আমি। ফ্রান্স গণতন্ত্র, গভর্নমেন্ট জেনারেল দ্য সেনেগাল, সার্কল দ্য বামাকো। অনতিবিলম্বে সিকোরোতে রিপোর্ট করতে আদেশ দেওয়া হচ্ছে ক্যাপ্টেন পিয়ের মর্সিনেকে। সেখানে ছাউনিতে রিপোর্ট করে যাবেন টিম্বাকটুতে। ডিস্ট্রিক্ট কমান্ডারের কাছে রিপোর্ট করবেন। ক্যাপ্টেন মার্সিনের কাজ বুঝে নেবেন ৭২তম কলোনিয়াল ইনফ্যান্ট্রির লেফটেন্যান্ট লেকোর। নাইজার বেন্ডের এক্সট্রা পার্লামেন্টারি মিশন চিফ মসিয়ে বারজাকের অধীনে থেকে মিশনকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। কর্নেল কমান্ডিং, লা সার্কল দ্য বামাকো, সেন্ট অবান। আমার পড়া শেষ হতেই চেঁচিয়ে উঠলেন বারজাক, ফাজলামির আর জায়গা পায়নি। ১০০ জন সৈন্যের জায়গায় মাত্র ২০ জন। প্যারিসে একবার যাই, চেম্বারের মেম্বারের সঙ্গে ইয়ার্কির মজা দেখাবো আমি কমান্ডিং অফিসারকে। কিন্তু আমার তো হুকুম না মেনে উপায় নেই মসিয়ে বারজাক স্যার। ক্যাপ্টেনকে একটু দূরে ডেকে নিয়ে গেলেন মসিয়ে বারজাক। তারপর কি মনে করে হাতছানি দিয়ে আমাকেও ডাকলেন। বলেন, রিপোর্টার মানুষ আপনি, সব কথাই জানা থাকা দরকার। ক্যাপ্টেনকে বললেন, অর্ডারটা জালও হতে পারে ক্যাপ্টেন। জাল? চমকে উঠলেন যেন ক্যাপ্টেন। অসম্ভব, হতেই পারে না। চিঠির সিলমোহর ঠিক আছে। তাছাড়া কর্নেল অবানের অধীন কাজ করেছি আমি, সেটা ভালোমতোই চিনি। না স্যার, জাল হতে পারে না। হঠাৎই চুপ মেরে গেলেন বারজাক, কিন্তু মুখ দেখেই বুঝলাম ব্যাপারটা মোটেই মনোপুত হচ্ছে না তার। লেফটেন্যান্ট ল্যাকোরকে ডেকে বারজাকের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ক্যাপ্টেন।
তীব্র গলায় লেফটেন্যান্টকে জিজ্ঞেস করলেন মশিয়ে বারজাক। হঠাৎ এই হুকুমের কারণ? আবার মাথাচাড়া দিয়ে উঠেছে তোয়ারেবরা। ছুটকো ছাটকা আক্রমণ শুরু করেছে। টিম্বাকটুতে তাই সৈন্য বেশি দরকার এখন। যেখান থেকে পারছেন কুড়িয়ে বাড়িয়ে নিয়ে এখন শক্তি বাড়াচ্ছেন কর্নেল অবান। কিন্তু তিনি কি জানেন না যে মাত্র ২০ জন আমাদের চলবে না? সাংঘাতিক বিপদের ভয় পদে পদে। মিছে আশঙ্কা আপনার স্যার। এই অঞ্চল ভালোভাবেই চিনি আমি। এখন পুরো শান্ত, অভয় দিয়ে বলল ল্যাকর। অথচ কলোনি মিনিস্টার নিজে চেম্বারে রিপোর্ট পাঠিয়েছেন যে নাইজারে একের পর এক চাঞ্চল্যকর ঘটনা ঘটছে। কোনাক্রি রেসিডেন্টও সমর্থন করেছে এ কথা। বাসি হয়ে গেছে খবরটা, হেসে বলল ল্যাকর। সব এখন শান্ত স্যার। মানতে পারছি না। আমাদের আসার পথে যেসব বিচ্ছিরি ব্যাপার ঘটেছে তা জানালেন বারজাক। সব তুচ্ছ ঘটনা। এক বিন্দু মলিন হল না লেকরের মুখের হাসি। আমি থাকতে আপনাদের ক্ষতি করতে পারে এমন ক্ষমতা এদিকে কারো নেই, দৃঢ় গলায় বলল সে। এরপর আর কিছু বলার থাকল না বারজাকের। তাহলে আমাকে অনুমতি দিন স্যার, বললেন ক্যাপ্টেন। রওনা হতে হবে এখনই। ঠিক আছে, যান। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বিদায় দিলেন বারজাক। সৈন্যদলকে তৈরি হওয়ার আদেশ দিয়ে একে একে আমাদের সবার কাছ থেকে বিদায় নিলেন ক্যাপ্টেন। মিস ব্লেজনের কাছে বিদায় নিতে গিয়ে শুধু একটা শব্দ উচ্চারণ করলেন, আসি। এসো। বুঝলাম আবার ফিরে আসবেন ক্যাপ্টেন মার্সিনে। মিস ব্লেজনের খাতিরেই আসবেন। এসো, এই একটি শব্দেই অনেক কথা বলা হয়ে গেছে। ক্যাপ্টেনকে পথ দেখিয়ে নিয়ে যাবার জন্য সঙ্গে একজন গাইড এনেছে লেকর। দলবল নিয়ে রওনা হলেন ক্যাপ্টেন। যতদূর দেখা গেল ঠাঁই দাঁড়িয়ে চেয়ে রইলাম আমরা। ১০০ ঘোষ সওয়ার নিয়ে দিগন্তে মিলিয়ে গেলেন ক্যাপ্টেন পিয়ের মার্সিনে। অন্যদের কথা জানি না, কিন্তু আমার মনে হল একটা অতি প্রয়োজনীয় অঙ্গ যেন খসে পড়ে গেল শরীর থেকে। লেফটেন্যান্ট ল্যাকরের ২০ জন সৈন্যের দিকে তাকালাম। নিজের অজান্তেই ছমছম করে উঠল গাটা। প্রতিটি লোকের সঙ্গে যেন ওতপ্রোতভাবে জড়িয়ে আছে ভয়ঙ্কর বিপদ। হঠাৎ মনে পড়ে গেল কথাটা, মিস জেন ব্লেজনের মনের মানুষ ছেড়ে চলে যাবেন। ওঝার এই ভবিষ্যৎবাণীও তো সফল হল। শেষ কথাটাও হবে না তো? ফেব্রুয়ারি ১৪, সন্ধ্যা। পরিষ্কার বুঝতে পারছি বিপদে পড়েছি, কিন্তু বুঝতে পারছি না বিপদটা কি ধরনের, কাদের সঙ্গে চলেছি আমরা। আমার মন বলছে সশস্ত্র প্রহরীর বেশে যারা এসেছে আমাদের পথ দেখানোর জন্যে, তারা আর যাই হোক ফরাসি সরকারের অধীনস্থ কর্মচারী নয়। তাহলে কারা এরা? ক্যাপ্টেন মার্সিনে জোর দিয়ে বলেছেন যে চিঠিটা কর্নেল অবানেরই লেখা, কিন্তু বারজাকের মতো আমিও কথাটা বিশ্বাস করতে পারছি না কেন। আরেকটা ব্যাপারে সেই প্রথম থেকে খটকা লেগেছে আমার। আমাদের পেছনে পেছনে হন্তদন্ত হয়ে ১৫ দিন ধরে ছুটে আসা লোকগুলোর তো সারা শরীর ধূলি ধূসরিতও থাকার কথা, সেটাই স্বাভাবিক। কিন্তু দিব্যি পরিষ্কার পরিচ্ছন্ন, ফিটফাট সবাই। আর লেফটেন্যান্ট ল্যাকর তো যেন জামাই সেজে এসেছে। শুধু জামা কাপড়ই যে পরিষ্কার তাই নয়, চোখে মুখে বিন্দুমাত্র ক্লান্তির চিহ্ন নেই ল্যাকরের। দেখে শুনে মনে হচ্ছে জোর করে অফিসার সাজতে চাইছে লোকটা। চেহারায় চলনে বলনে ফরাসি সামরিক অফিসারের স্মার্টনেসের কোনো চিহ্নই তার মধ্যে নেই। কড়া করে মোম মাখানো গোঁফ, যেন মাত্র ব্যান্ড বক্স থেকে বেরিয়ে এসেছে, সৈনিক ছাউনি থেকে নয়। চকচকে পালিশ করা আনকরা নতুন জুতো যেন থিয়েটারের অভিনেতার পায়ে বেশি ভালো মানায়। আসলে বেশি বাড়াবাড়ি করতে গিয়েই ধরা পড়ে যাচ্ছে ল্যাকর। আর লেফটেন্যান্ট বলব না তাকে, কারণ বুঝতে অসুবিধা হচ্ছে না যে কোনো কালেই ফরাসি সেনাবাহিনীতে লেফটেন্যান্ট ছিল না সে। ওদিকে ল্যাকরের ঠিক উল্টো তার সার্জেন্ট দুজন। সামরিক পোশাক আছে ঠিকই, কিন্তু মলিন, শতচ্ছিন্ন। আরও অবাক কাণ্ড, ইউনিফর্মের রেজিমেন্টের নম্বর চিহ্ন কিছুই নেই ওদের। মলিন শুধু পোশাকই, তাদের চেহারা কিন্তু দিব্যি চকচকে, যেন মাত্র জাহাজ থেকে নেমে এসেছে। আর আসার সময়ে কুড়িয়ে নিয়ে পড়ে এসেছে কাপড়গুলো। হঠাৎই সন্দেহটা জাগল মনে, লুট করেনি তো? বিশ্বাস করতে পারছি না এদের আমি কিছুতেই, কিন্তু আবার অবিশ্বাসের তেমন কোনো কারণও খুঁজে পাচ্ছি না। একটা ব্যাপারে কিন্তু দুনিয়ার যে কোনো উন্নতমানের সেনাবাহিনীর সমতুল্য এর নিয়মানুবর্তিতা। ঘড়ির কাঁটা ধরে চলে, বিন্দুমাত্র ভুল ত্রুটি নেই, কাজে অবহেলা নেই, বিশ্রামের জন্যও লালায়িত নয় কেউ। একজন সেন্ট্রির যাবার ঠিক আগের মুহূর্তে এসে যাচ্ছে তার বদলি। যন্ত্রের মতো নিখুঁতভাবে চলছে সব। ৩টে দলে বিভক্ত ২৩ জনের দলটা। ২০ জন নিগ্রো সৈন্যের ভলান্টিয়ার দলটার কেউ কারো সঙ্গে কথা বলে না, নীরবে খায় দায় ঘুমোয়। আশ্চর্যের ব্যাপার, নিগ্রোদের স্বভাবের সঙ্গে একেবারেই বেমানান।
জমের মতো ভয় করে চলে এরা সার্জেন্ট দুজনকে, আর লেকরকে তো বলতে গেলে আল্লাহ মানে। চোখের ইঙ্গিত মাত্র নীরবে হুকুম পালন করে চলে। সারাক্ষণই যেন কোনো অজানা আতঙ্কে কাঠ হয়ে থাকে সিপাইরা। শুধুমাত্র নিজেদের মধ্যেই মাঝে সাঝে কথা বলে সার্জেন্ট দুজন, তাও চাপা গলায়। আড়ালে আবডালে লুকিয়েও ওদের কথা শুনতে পারছি না আমি, তবে চেষ্টা অব্যাহত রাখছি। সারাক্ষণ একেবারে একা থাকে লেকর। বেটে, ডাকাতের মতো রুক্ষ, ইস্পাতের মতো কঠিন দুই চোখ। ঠোঁট দুটো দেখলেই বোঝা যায় ভয়ঙ্কর প্রকৃতির নিষ্ঠুরী লোক। সারা বিকেলে মাত্র দুবার সাক্ষাৎ হয়েছে তার সঙ্গে আমার, কিন্তু কোনোবারই কথা হয়নি। শুধু দলের লোকদের হুকুম দিতেই তাঁবু থেকে বেরিয়েছিল সে। লেকরকে দেখা মাত্রই যে যেখানে ছিল লাফিয়ে উঠে দাঁড়িয়েছে ২০ জন সিপাই। একেবারে অনড় হয়ে দাঁড়িয়ে থেকেছে, যেন কাঠের পুতুল। কঠিন স্বরের সিপাইদের নয়, সার্জেন্ট দুজনকে হুকুম দিয়েই আবার গিয়ে তাঁবুতে ঢুকেছে লেকর। ক্যাপ্টেন মার্সিনে চলে যাবার পর সারাটা দিনে একবারও মিস জেনের দেখা পায়নি। তাঁবু থেকে বেরোননি। আর হ্যাঁ, এখনও ফেরেনি চৌমৌকি। ফেব্রুয়ারি ১৫। সকালে দেরি করে তাঁবু থেকে বেরুলাম। আজও বিশ্রাম নেওয়া হবে। টোনগানেকে জিজ্ঞেস করে জানলাম ব্যাপারটা। গতকালও সারাটা দিন বিশ্রাম গেছে, আজ আবার কেন? অতি ফিটফাট লেকরের সঙ্গে আচমকা দেখা হয়ে যেতেই জিজ্ঞেস করলাম, এই যে লেফটেন্যান্ট, আজ আবার বিশ্রাম কেন? মশিয়ে বার্জাকের হুকুম। ৩টে শব্দে উত্তরটা দিয়ে গটগট করে চলে গেল লেকর। ব্যাপারটা কি? ভাবনায় পড়লাম আমি। সৈন্য সংখ্যা কমে যাওয়াতেই কি অভিযান বন্ধ রেখেছেন বার্জাক? না, জিজ্ঞেস করেই দেখতে হচ্ছে। আমি তাঁবুর কাছাকাছি যেতেই দেখলাম ভেতর থেকে বেরিয়ে আসছেন বার্জাক। আমার দিকে নজর নেই, পেছনে হাত, চোখ মাটির দিকে, চিন্তাচ্ছন্ন। বেরিয়ে পায়চারি করতে শুরু করলেন। এগিয়ে গিয়ে ডাকলাম, মশিয়ে বার্জাক। কে? মুখ তুলে চাইলেন বার্জাক। ও রিপোর্টার, আসুন। তারপর কি খবর? আজও নাকি থেকে যেতে চাইছেন, কেন? আসলে কোনো সিদ্ধান্তে আসতে পারছি না। কি সিদ্ধান্ত? এগুবো নাকি ফিরে যাব? আসুন না, আমরা দুজনে মিলে পরামর্শ করে দেখি। বেশ তো। অভিযান চালিয়ে গেলে যে কি হবে বোঝা গেছে আমার। নতুন আর কিছুই পাব না। ঠিক। এদিকে সৈন্য সংখ্যা এখন আগের তুলনায় ৫ ভাগের ১ ভাগ। এত কম লোক নিয়ে আরও দুর্গম এলাকায় ঢোকা কি উচিত হবে? কিন্তু এর চাইতে কম লোক নিয়েও তো এর চেয়ে দুর্গম এলাকা পাড়ি দিয়েছে মানুষ। তবে কথা সেটা নয়। জানি কি বলবেন, কেউ একজন আমাদের ভয় দেখাতে চাইছে, এগুতে বাধা দিচ্ছে। ওসব কথার ভালো লাগছে না। কথার মোড় ঘোরালাম। নতুন সৈন্য আর অফিসারদের কথা তুলে আমার মনের সমস্ত সন্দেহের কথা জানালাম বার্জাককে। কিন্তু হাসতে লাগলেন তিনি। বললেন, আপনার কল্পনা শক্তির তারিফ না করে পারছি না মশিয়ে ফ্লোরেন্স, কিন্তু ওসব আপনার ভুল ধারণা। কর্নেল অবানের সই জাল হতে পারে না কিছুতেই। ক্যাপ্টেন মার্সিনের মতো ঝানু অফিসার তার কমান্ডিং অফিসারের সই না চেনার মতো বোকা নন। চুরি করে আনা হতে পারে চিঠিটা, কিংবা ছিনিয়ে আনা হতে পারে। চুরি অসম্ভব, আর কর্নেলের পাঠানো লোকেদের কাছ থেকে ল্যাকর চিঠি ছিনিয়ে নিতে গেলে মারাত্মক লড়াই হতো। সেক্ষেত্রে ল্যাকরের দলের লোকেরাও অন্তত পক্ষে জখম হতোই। কিন্তু এখানে যারা এসেছে তাদের গায়ে একটা আঁচড়ও নেই। তাছাড়া সুদানিজ ভলেন্টিয়ার নয় বলে এদের সন্দেহ করার কোনো কারণ নেই। একেবারে নিখুঁত চালচলন। কিন্তু সার্জেন্ট দুজনের কাপড় দেখেছেন? ক্যাপ্টেন মার্সিনের সার্জেন্টদের কাপড়ই বা তত ভালো ছিল কোথায়? আর তাছাড়া ১৫ দিন জঙ্গল ভেঙে এলে কাপড় চোপড় থাকে? ল্যাকরের পোশাক তো একেবারে আনকোরা, যেন সদ্য ভাঁজ ভেঙে পড়েছে। ফরাসি সেনাবাহিনীর অনেক অফিসারই ফিটফাট থাকতে ভালোবাসে। সঙ্গে করে নিশ্চয়ই নতুন ইউনিফর্ম এনেছিল লেফটেন্যান্ট। ওর সঙ্গে কথা হয়েছে আমার। শিক্ষিত, বিনয়ী, ভদ্র। হয়তো কোনো কথা বলে না, তাছাড়া লোকের সম্মান দিতে জানে। একটু থেমে আমার চোখের দিকে চাইলেন বার্জাক। একটু জোর দিয়েই বললেন, তাছাড়া কথা শোনে। তা অভিযান চালিয়ে যাওয়া সম্পর্কে আপনার কি মত? অসুবিধা হবে? মোটেই না। কিন্তু তবু দ্বিধায় রয়েছেন, বুঝতে পারছি। কালই রওনা হব, সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। গিয়ে আর কোনো লাভ নেই জেনেও? বুঝলাম ঠিক জায়গায় গিয়ে লেগেছে খোঁচাটা। বললেন, দেখুন, অভিযান চালিয়ে যেতেই হবে এখন। কারণ? হঠাৎই গলার স্বর খাটো করে আনলেন বার্জাক। দেখুন মশিয়ে, আপনাকে বলতে দোষ নেই। অনেক আগেই বুঝে নিয়েছি এই বর্বরদের ভোটার বানানো যায় না।
আপনি কিন্তু আবার বলে দেবেন না চেম্বারে। অভিযান শেষ করতেই হবে, নইলে রিপোর্ট দিতে পারবো না ঠিকমতো। ফিরে গিয়ে আমি আমার রিপোর্ট দেব, বদ্রিয়াস দেবেন তারটা। দুটো রিপোর্টে খতিয়ে দেখবেন কমিশন। ফলে হয় আমার মুখ রাখার জন্যে অতি সভ্য কিছু নেটিভকে ভোটার করা হবে, কিংবা আদৌ করাই হবে না। এবং সেক্ষেত্রেও আমি উচ্চবাচ্য কিছু করব না। সমস্ত ব্যাপারটা ভুলে যেতে লোকের 7 দিনও লাগবে না। কিন্তু অভিযান বন্ধ করে যদি ফিরে যাই, আমাকে আস্ত রাখবে না বিরোধী পক্ষ। হেরে যাব আমি। পলিটিক্সের একটা গোপন কথা বলি, কোনো সময় ভুল করে তা স্বীকার করতে নেই। তাহলেই হয়েছে, ভোটে জিততে হবে না আর কোনোদিন। আর কথা বাড়ালাম না, পরিষ্কার করেই সব কথা বলেছেন বারজাক। বারজাকের কাছ থেকে বিদায় নিয়ে নিজের তাঁবুতে ফেরার সময় ফোল্ডিং চেয়ারে বসে গভীর মনোযোগের সঙ্গে নিজের নোট বইটা পড়তে দেখলাম পশিকে। রিপোর্টারের স্বাভাবিক কৌতূহল মাথাচাড়া দিয়ে উঠল। একদম কথা বলেন না ভদ্রলোক। দিনরাত শুধু নিজের নোট বইয়ে কি লেখেন আর আপন মনেই বিড়বিড় করেন। না, দেখতেই হবে তার নোট বইটা। সুযোগের অপেক্ষায় রইলাম এবং পেয়েও গেলাম। ৮ ঘণ্টা পরেই বোধহয় প্রকৃতির ডাকে সাড়া দিতে ফোল্ডিং চেয়ারের ওপর নোট বইটা রেখে চলে গেলেন পসি। বিন্দু মাত্র দেরি না করে নোট বইয়ের শেষ লেখা পাতাটা খুললাম। দুর্বোধ্য কিছু সংকেত লেখা আছে, মাথা মুন্ডু কিছুই বুঝলাম না। তবু পরে মাথা ঘামিয়ে দেখা যাবে ভেবে তাড়াতাড়ি নিজের নোট বইয়ে টুকে নিলাম সংকেতগুলো। PJ0009, PKC 135-08, ম 761। এমনি সব। এগুলো আবার কি লেখা রে বাবা? মাথা খারাপ হয়ে গেল নাকি লোকটার? নইলে নোট বইয়ে এসব হেঁয়ালি কেন? সংকেতের অর্থ বের করার সত্যি প্রয়োজনীয়তা অনুভব করলাম। সংকেতগুলো টুকে নিয়ে নোট বইটা আবার যথাস্থানে রেখে পশে ফিরে আসার আগেই কেটে পড়লাম। আশপাশটা একটু চক্কর দিতে বেরোলাম বিকেলবেলা, সঙ্গে টোনগানে। ঘোড়ায় চড়েই চলেছে দুজনে। চৌমুখীর ঘোড়াটা নিয়েছে টোনগানে। ভালো ঘোড়া দেখলেই দখল করে নেয়ার তালে থাকে ও। রওনা দেবার পর থেকেই কথা বলার জন্য উসখুস করছিল টোনগানে। ক্যাম্পের কাছ থেকে সরে আসার পর আর থাকতে পারল না, বলেই ফেলল, লোকটা একেবারে বদমাস, বিশ্বাসঘাতক। কে, কার কথা বলছ? চৌমুখী হারামজাদা। ওর ওস্তাদ মরিলিরের মতোই পাজি। কুলিদের সোনার টাকা দিত দুজনেই। গোপনে মদ সরবরাহ করত, আর বলতো বেশি হাঁটবি না, অল্পতেই কাহিল হয়ে পড়ার ভান করবি। করি দিত বলছ বোধহয় তুমি। চৌমুখী আর মরিলিরের হাতে সোনার টাকা থাকবে বিশ্বাস করতে পারলাম না। সোনার টাকা ইংলিশ, জোর দিয়ে বলল টোনগানে। ইংলিশ সোনার টাকা চেনো? চিনব না মানে, কত দেখলাম। একটু ভেবে নিলাম, কথা আদায় করতে হবে টোনগানের কাছ থেকে। পকেট থেকে একটা সোনার ফরাসি টাকা বের করে বাড়িয়ে ধরলাম। এই নাও, রাখো। হাত বাড়িয়ে মোহরটা নিল টোনগানে। খুশিতে সব দাঁত বেরিয়ে পড়েছে তার। মোহরটা জিনের সঙ্গে আটকানো ব্যাগে রাখতে গিয়েই থমকে গেল। বিস্ময় ফুটেছে চোখে মুখে। রোল পাকানো একগাদা কাগজ টেনে বের করল ভেতর থেকে। দেখেই চিনলাম, আমার লেখা রিপোর্ট। লা এক্সপেনশন ফ্রাসে পত্রিকায় পাঠানোর জন্য চৌমুখীর হাতে দিয়েছিলাম, পাঠায়নি, লুকিয়ে রেখে দিয়েছে। জঙ্গলি ওঝার 3টে ভবিষ্যৎবাণী সফল হল তাহলে। বাকি আর একটা রইল, সেটা পড়লেই 16 কলা পূর্ণ হয়। খারাপ হয়ে গেল মনটা। নীরবে টোনগানের পাশে পাশে এগিয়ে চলেছি। একটা খোলা জমিনের সামনে এসে দাঁড়ালাম। মাটির দিকে চোখ পড়তেই চমকে উঠলাম। রাশ টেনে ঘোড়া দাঁড় করিয়ে ফেললাম। 6-7 গজ চওড়া আর প্রায় 50 গজ লম্বা কয়েকটা দাগ। এই দাগ আগেও দেখেছি, কেটে বসে গেছে জমিতে। আজব সেই শব্দ প্রথম শোনার পরদিন এইরকম দাগে দেখেছিলাম ক্যাম্পের কিছু দূরের মাটিতে, কানকানে। আজব ওই আওয়াজের সঙ্গে এই দাগের কি সম্পর্ক আছে? ক্রমেই জমাট বাঁধছে রহস্য। হালকা হচ্ছে না কিছুতেই। একের পর এক শুধু ঘটেই চলেছে রহস্যজনক ঘটনা। সন্ধ্যা হয়ে আসছে, তাঁবুতে ফিরে চললাম। আকাশ পাতাল ভাবতে ভাবতে চলেছি। ক্যাম্পের কাছাকাছি এসেই হঠাৎ নীরবতা ভাঙল টোনগানে। ল্যাকর লোকটাকে মোটে পছন্দ হচ্ছে না আমার। আমারও না, সায় দিলাম আমি। ফেব্রুয়ারি 17, এখনও ফেরেনি চৌমুখী। কিন্তু তাকে ছাড়াও মোটামুটি ভালোই পথ চলেছি আমরা। সে থাকতে বরং আরও কম এগুতাম। গত দুদিনে পাড়ি দিয়েছি মোট 30 মাইল। এখন দিব্যি হাঁটছে কুলিরা, লেকরের ভয়ে হয়তো। তাদের দুপাশ আগলে চলেছে 20 জন নিগ্র সৈন্য। পেছনে 2 সার্জেন্ট। ক্যাপ্টেন মার্সিনের নিগ্র সৈন্যরা কুলিদের সঙ্গে কথা বলত, এমনকি হাসি ঠাট্টা পর্যন্ত করত নিজেদের মধ্যে।
অথচ লেকরের লোকগুলো একেবারে গোমরা মুখ, নিজের জাত ভাইদের সঙ্গে পর্যন্ত একটা কথা নেই। বার্জাকের পাশে পাশে চলেছে লেকর, পিছিয়ে এসে পসি আর চাতন্যের পেছনে সেন্ট বেরেনের পাশাপাশি চলেছেন মিস ব্লেজন। লেকরকে একেবারেই পছন্দ করেন না তিনি। সকাল ৯টা নাগাদ একটা গ্রামে এসে পৌঁছলাম, কিন্তু গোটা গ্রাম একেবারে খাঁ খাঁ করছে, জনমানবের ছায়াও নেই। গেল কোথায় এরা সব? গ্রামের পাশ দিয়ে চলার সময় একটা ঘরের ভেতর থেকে চাপা আর্তগোঙানি শোনা গেল। আমি আর ডাক্তার এগিয়ে গিয়ে উকি দিলাম, শিউরে উঠলাম। ভেতরে বীভৎস দৃশ্য। ঘরের মেঝেতে পড়ে আছে দুজন লোক, একজন পুরুষ একজন মেয়ে। দুজনেরই সমস্ত দেহ ফালা ফালা করে চেরা, পচে ফুলে দুর্গন্ধ ছড়াচ্ছে, টেকা দায়। নাকে হাত দিলাম। তৃতীয় একজন বুড়ো লোক পড়ে কাতরাচ্ছে, সাংঘাতিকভাবে জখম হয়ে রয়েছে সে। কাঁধের হাড় একেবারে গুঁড়ো হয়ে গেছে লোকটার। সাংঘাতিক জখম ভেদ করে বেরিয়ে পড়েছে ভাঙা হাড়ের টুকরো, পচন ধরেছে জখমে। কোন অস্ত্র অমন মারাত্মক জখম করতে পারে বুঝলাম না। এগিয়ে গেলেন ডক্টর চাতন্যে। বুড়োর পাশে বসে পড়ে জখম পরীক্ষা করে দেখতে লাগলেন। ঘরের ভেতরটা অন্ধকারাচ্ছন্ন, ভালো দেখা যায় না। লোকটাকে বাইরে বের করা দরকার। ঘর থেকে বেরিয়ে এসে বার্জাককে ডাকলেন ডাক্তার। বার্জাকের সঙ্গে সঙ্গে এলো ল্যাকর, মিস জেন, সেন্ট বেরেন ও পসি। সার্জেন্ট দুজন, টোনগানে আর কয়েকজন কুলি এলো। বুড়োকে ধরাধরি করে ঘর থেকে বের করে নিয়ে এলো দুজন কুলি। ঘরের বাইরে উঠানে লোকটাকে চিৎ করে শুইয়ে আরেকবার তার জখম পরীক্ষা করলেন ডাক্তার। ক্ষতস্থান থেকে বের করলেন ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য শীর্ষের টুকরা। তারপর ব্যান্ডেজ বাঁধতে লাগলেন। পাশে দাঁড়িয়ে একটার পর একটা ডাক্তারি সরঞ্জামে গিয়ে দিল ল্যাকর। সমানে চিৎকার করছিল বুড়ো লোকটা। বুড়োর ব্যান্ডেজ বাঁধা শেষ করে আবার ঘরে ঢুকলেন ডাক্তার। লাশ দুটোকে পরীক্ষা করলেন। তারপর একরাশ উৎকণ্ঠা নিয়ে আবার বেরিয়ে এলেন বাইরে। বুড়োর চিৎকার একটু কমেছে ততক্ষণে। টোনগানিকে দিয়ে জিজ্ঞেস করালেন ডাক্তার, ব্যাপার কি, কি করে ঘটল এমন? কোকাতে কোকাতে আস্তে আস্তে বলে গেল উড়ো। অনুবাদ করল টোনগানি। দিন ছয়েক আগে, মানে 11 তারিখে, দুজন সাদা মানুষ এসে হানা দেয় এই গ্রামে। একটা কুঁড়েতে ঢুকে কথা নেই বার্তা নেই, সমানে মেয়ে পুরুষ দুজনকে দেখে গুলি চালায়। সঙ্গে সঙ্গে মারা যায় দুজন। কুঁড়েঘরের বেড়ার ফাঁক দিয়ে উকিঝুঁকি মারতে থাকে নিগ্রোরা। ভেতরের দৃশ্য দেখে আঁতকে ওঠে। বিন্দুমাত্র দেরি না করে বনের দিকে ছুটে পালায় তারা। একটু পিছিয়ে পড়েছিল বুড়ো। এমন সময় কুঁড়েঘর থেকে বেরিয়ে আসে সাদা লোক দুজন। পেছন থেকে আবার গুলি চালায়। কাঁধের কাছে সাংঘাতিক এক ধাক্কা খেয়ে সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ে বুড়ো। পরে লোক দুজন চলে গেলে গাঁয়ের লোকেরা বুড়োকে ধরাধরি করে নিয়ে আসে, এই কুঁড়েতেই শুয়ে রাখে। তারপর ভয়ে সবাই গ্রাম ছেড়ে চলে যায়। এ ধরনের ব্যাপার নাকি আশপাশের গাঁয়েও ঘটেছে। ভয়াবহ আতঙ্কের মাঝে দিন কাটাচ্ছে এসব এলাকার লোকেরা। অনেকেই পালাচ্ছে দূরের গায়ে। অদ্ভুত কাণ্ড। অজানা ভয় এসে গ্রাস করল মনকে। অসহায় নিগ্রোগুলোকে কারা এসে এমন নিষ্ঠুরভাবে খুন করে যাচ্ছে? কেন? বাইরে বের করে আনার সময় বোধহয় ল্যাকরের সার্জেন্ট দুজনকে খেয়াল করেনি বুড়ো। এখন হঠাৎ ল্যাকরের পেছনে ওদের দেখতে পেয়েই আতঙ্কে চোখ দুটো ঠেলে বেরিয়ে আসার জোগাড় হলো তার। চোখেতে ঘুরে দাঁড়ালাম। বিন্দুমাত্র ভাবান্তর নেই সার্জেন্টের চেহারায়। শুধু ক্ষণিকের জন্য দেখলাম ওদের দিকে চেয়ে ভয়ঙ্করভাবে জ্বলে উঠল ল্যাকরের দুই চোখ। বুড়োর লোকটির দিকে ফিরে দেখলাম এরই মধ্যে অজ্ঞান হয়ে গেছে। তার নাড়ি দেখছেন ডাক্তার। মিনিটখানেক ধরে পরীক্ষা করে কুলিদের আদেশ দিলেন তাকে অন্য একটা ঘরে রেখে আসতে। আমাদের দিকে ফিরে বললেন, আশা নেই, আর ঘণ্টাখানেক বাঁচবে কিনা সন্দেহ। 6টা দিন যে কি করে টিকেছিল, গ্যাংগ্রিন হয়ে গেছে। মনটা সাংঘাতিক খচখচ করতে লাগলো আমার। অসংখ্য রহস্যের ভিড়ে এসে ঠাঁই নিয়েছে আরেক নতুন রহস্য। লেখরকে দেখে নির্বিকার ছিল বুড়ো, কিন্তু সার্জেন্ট দুজনকে দেখা মাত্র অমন আটকে উঠল কেন? এই গায়ে আর বিশ্রাম নিলাম না, সোজা এগিয়ে চললাম। পথে একটা বনের ধারে থেমে দুপুরের খাওয়া সেরে নিলাম। সন্ধে নাগাদ এসে পৌঁছলাম ছোট একটা গায়ে, নাম কাদো। তাঁবু খাটানো হলো। দলের সবারই মুখ চোখ গম্ভীর। কারো সঙ্গে কারো কথা নেই। সবার মনেই চাপা উত্তেজনা। এখান থেকে আমাদের সঙ্গ ছেড়ে যাবেন মিস জেন ব্লেজন আর সেন্ট বেরেন। তারা যাবেন উত্তরে। এই ভয়ঙ্কর অঞ্চলে মিস ব্লেজনকে শুধু কয়েকজন কুলি আর সেন্ট বেরেনের সঙ্গে ছেড়ে দিতে মন চাইল না আমাদের কারোই। অনেক বোঝালাম, কিন্তু কার কথা কে শোনে? যাবেনই মিস ব্লেজন। অনুমান করলাম যদি বিয়ে হয় তবে এই একগুয়ে বউ নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হবে ক্যাপ্টেন মার্সিনের। শেষ পর্যন্ত এলাকাটার ভয়াবহতা সম্পর্কে মিস ব্লেজনকে একটু বুঝিয়ে বলতে বললাম ল্যাকরকে, কিন্তু বলল না সে, বরং হাসল, রহস্যময় হাসি।
লোকটার প্রতি ঘৃণায় আমার মন ছেয়ে গেল। সকাল সকালই শুতে যাচ্ছি, লোকজন কম, তাই বেশি তাঁবু খাটানোর ঝামেলা করিনি। এক তাঁবুতে দুজন করে থাকার ব্যবস্থা করেছি। আজ আমার সঙ্গে থাকছেন ডক্টর চাতন্যে। শোয়ার আগে আমার বিছানায় এসে বসলেন ডাক্তার। ফিসফিস করে বললেন, একটা কথা জানিয়ে রাখছি আপনাকে, মশে ফ্লোরেন্স, লোকগুলো সাধারণ গুলিতে মরেনি। তাছাড়া বুড়োর কাঁধের ক্ষতটা দেখেছিলেন? বিস্ফোরক বুলেট। বলেই আর একটিও কথা না বলে চুপচাপ গিয়ে শুয়ে পড়লেন নিজের বিছানায়। কি আর বলবো, আরেক রহস্য এসে হাজির। এই অদ্ভুত বুলেট তৈরি করল কে এই এলাকায়? এতদিন পর্যন্ত শুধু শুনেই এসেছিলাম যে এমন বুলেট বানানো সম্ভব, কিন্তু তৈরি করে এই জিনিস ব্যবহার করতে শুরু করল কোন সে প্রতিভাবান? ফেব্রুয়ারি 18। সকালবেলা ঘুম থেকে উঠেই আক্কেল গরুম আমাদের সবার। উধাও হয়ে গেছে সৈন্যরা, 20 জন নিগ্রো সৈন্য, 2 জন সার্জেন্ট, এমনকি লেকর পর্যন্ত। সে সঙ্গে উধাও হয়েছে কুলির দল। রয়ে গেছে শুধু আমাদের নিজেদের কয়েকটা ঘোড়া, অস্ত্রশস্ত্র, 36টা গাধা আর 5 দিনের খাবার। গাইড টুনগানে পর্যন্ত উধাও। ভয়ঙ্কর দুর্গম এলাকায় গভীর জঙ্গলের ধারে আমরা একেবারে অসহায় হয়ে পড়লাম। স্তব্ধ হয়ে বসে রইল বার্জাক মিশনের সদস্যরা। অনেকক্ষণ পর নীরবতা ভাঙলেন প্রথম আমিদি ফ্লোরেন্স। এরপরের করণীয় কি তাই নিয়ে আলোচনায় বসল সবাই। হঠাৎ একটা তাঁবুর পাশের ঝোপের ভেতর থেকে গোঙানির আওয়াজ শোনা গেল। সচকিত হয়ে সেদিকে চাইল সবাই। আবার শোনা গেল গোঙানি। এক লাফে উঠে দাঁড়ালেন ফ্লোরেন্স, ছুটলেন। তার পেছনে পেছনে ছুটল অন্যরা। ঝোপের ভেতর পড়ে রয়েছে টনগানে, হাত পা মুখ বাঁধা, পাজরার ক্ষত থেকে রক্ত ঝরছে। তাড়াতাড়ি ধরাধরি করে ঝোপের ভেতর থেকে বের করে আনা হলো টনগানেকে। বাঁধন খোলা হলো। ডাক্তারি ব্যাগ নিয়ে এসেছেন ততক্ষণে ডক্টর চাতন্যে। পাজরায় ব্যান্ডেজ বাঁধলেন, ইঞ্জেকশন দিলেন। একটু সুস্থ বোধ করতে লাগল টনগানে, মুখ খুলল। ভোররাতে নাকি একটা চাপা শব্দে ঘুম ভেঙে যায় টনগানের। সাবধানে তাঁবুর বাইরে বেরিয়ে এসে দেখে সে একে একে ঘোড়ায় চড়ে চলে যাচ্ছে নিগ্রো সৈন্যরা। সার্জেন্ট 2 জন আছে সঙ্গে। একটু দূরে কুলিদের সঙ্গে হাত নেড়ে কি কথা বলছিল ল্যাকর। মিনিট 5 পরেই তার সঙ্গে চলে যেতে শুরু করল কুলিরা। ব্যাপারটা কি ঘটছে বুঝতে পারেনি টনগানে। চুপি চুপি এগিয়ে গিয়েছিল তদন্ত করতে, কিন্তু অতর্কিতে আক্রান্ত হয়, বাধা দেবার সময়ও পায়নি। 3 জন সৈন্য মিলে বেঁধে ফেলে টনগানেকে। ব্যাটা মরেছে তো? জিজ্ঞেস করে ল্যাকর। না, বেঁধেছে শুধু, জবাব দিল একজন সার্জেন্ট। গর্ধব কোথাকার, এখনো জ্যান্ত রেখেছ কেন? ঢোকাও বেয়নেট। চাপা গলায় ধমকে উঠল ল্যাকর। সঙ্গে সঙ্গে হুকুম তামিল করল সার্জেন্ট। মাটিতে পড়ে থাকা টনগানের বুক লক্ষ্য করে নেমে এলো বেয়নেট। বুদ্ধি করে সঙ্গে সঙ্গে কাত হয়ে গেল টনগানে। পাঁজরের চামড়া কেটে বসে গেল বেয়নেট একপাশে। মোক্ষম জায়গায় লাগেনি, যেন হৃৎপিণ্ডে বিঁধেছে এমনইভাবে গঙিয়ে উঠল টনগানে, ইচ্ছে করেই, আর সেই জন্যই বেঁচে গেল। অন্ধকারে সার্জেন্ট ভাবল টনগানে বুঝি মারা গেছে। ঠ্যাং ধরে টেনে তাকে ঝোপের ভেতরে ফেলে রেখে চলে গেল। রক্তক্ষরণে জ্ঞান হারিয়ে ফেলেছিল টনগানে। একটু আগে হুঁশ হওয়ায় গোঙাতে পেরেছে। মিশনে সবাই বুঝল ক্যাপ্টেন মার্সিনিকে কায়দা করে সরিয়েছে লেকর। কিন্তু কার আদেশে? ক্যাপ্টেন কি বেঁচে আছেন এখনও? প্রায় কেঁদে ফেলার অবস্থা জেন ব্র্যাজনের, কিন্তু বুঝিয়ে সুঝিয়ে তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করলেন সেন্ট বেরেন। এরপর পরিস্থিতির মোকাবেলা কিভাবে করা যায় তা নিয়ে আলোচনায় বসল অভিযাত্রীরা। প্রথমেই সঙ্গের জিনিসপত্রের হিসেব নিল। দেখা গেল 7টা রাইফেল, 10টা রিভলভার, প্রচুর কার্তুজ, 7টা ঘোড়া, 36টা গাধা, প্রায় 1000 পাউন্ড ব্যবহারের সামগ্রী আর 4 দিনের মতো খাবার আছে। সুতরাং ভেঙে পড়ার কোনো কারণ নেই। 4 দিনের খাবার তো আছেই, বন্দুকও আছে সঙ্গে। সুতরাং শিকার করে খাবার জোগাড় করতে কোনো অসুবিধা হবে না। কিন্তু গাধাগুলোর একটা ব্যবস্থা করতে হয় আগে। এই গাধার কোনো দরকার নেই এখন। তাছাড়া ওগুলোকে চালিয়ে নেওয়াও এক সমস্যার ব্যাপার। 2টো গাধার পেছনে একজন করে লোক দরকার হয়। বুদ্ধি দিলেন জেন, বিক্রি করে ফেলা হোক গাধাগুলোকে। কিন্তু এই জঙ্গলে গাধা কিনবে কে? কিনবে জঙ্গলিরা। কিন্তু ওদের কাছে পয়সা কোথায়? নাইবা থাকলো, কড়ি তো আছে। ওই কড়ি হলে সামনের যে কোনো গ্রাম থেকে খাবার কেনা যাবে। সুতরাং জেন আর সেন্ট বেরেন গেলেন। কাদো গ্রামের লোকজনের সঙ্গে দরদাম ঠিক করে বিক্রি করে ফেললেন গাধাগুলোকে। একেবারে মন্দ দাম হল না, 3.5 লাখ কড়ি। গাধা তো বিক্রি হল, এখন মাল বয়ে নেওয়া যায় কি করে? এরও সুরাহা করে ফেললেন জেন। গ্রাম থেকে ভাড়া করে কুলি নিয়ে এলেন, কড়ি দিয়ে ভাড়া মেটাবেন। এসব করতে করতেই দিন 3 চলে গেল। এবারে রওনা দেয়া যায়,
কিন্তু টোনগানে এখনও সেরে ওঠেনি। সে ভালো না হলে পথ দেখাবে কে? সুতরাং টোনগানে না সারা পর্যন্ত এখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিল মিশনের সদস্যরা। 23 তারিখ নাগাদ অনেকখানি সেরে এলো টোনগানের পাঁচরার ঘা। পথ চলতে পারবে, সুতরাং আর দেরি করার কোনো মানে হয় না। সকাল সকাল মিটিংয়ে বসল অভিযাত্রীরা। টোনগানে আর মালিকও থাকল মিটিংয়ে, সভাপতি অবশ্যই বারজাক। মেম্বারে মিটিং শুরু করার আগে যেমন করে থাকেন তেমনই ভঙ্গিতে বললেন বারজাক, অধিবেশন শুরু হচ্ছে, কে আগে কথা বলবেন? বারজাকের কথার ধরনে হেসে উঠল সবাই, ফ্লোরেন্স ছাড়া। চেম্বার মিটিং দেখে দেখে অভ্যস্ত আছেন তিনি, কাজেই নাটুকেপনা আর হাসির উদ্রেক করে না তার। আপনি বলুন মশিয়ে চেয়ারম্যান, বললেন ফ্লোরেন্স। বেশ। চেয়ারম্যান সম্বোধনে অবাক হলেন না বারজাক। মিটিংই তো এটা, আর এই মিটিংয়ের সভাপতি তো তিনি। প্রথমেই দেখা যাক কোথায় আছি আমরা। সামনে টেবিলে ফেলে রাখা ম্যাপের একটা জায়গায় আঙুল রেখে বললেন, সাগর উপকূল থেকে বহু দূরে, সুদানে আমাদের ফেলে পালিয়েছে ল্যাকর। সঙ্গে সঙ্গে পকেট থেকে নোটবই বের করে নিলেন পসি। নাকের ওপর চশমাটা ঠিক করে বসিয়ে নিয়ে নোটবই খুলে বললেন, 1 মিনিট মশিয়ে চেয়ারম্যান। বহুদূর বলতে আমরা এখন সাগর থেকে 880 মাইল 938 গজ 1 ফুট 4.5 ইঞ্চি দূরে আছি। এটা অবশ্য আমার তাঁবুর খুঁটি পর্যন্ত মাপ। অত চুলচেরা হিসেবের দরকার নেই আমাদের মশিয়ে পসি, বললেন বারজাক। সোজা কথা, কোনাক্রি থেকে এখন 900 মাইলের মতো দূরে আছি আমরা। তাড়াতাড়ি কাছাকাছি কোনো ফরাসি সৈন্য ছাউনিতে পৌঁছানো দরকার, এবং যদ্দূর তাড়াতাড়ি সম্ভব। বারজাকের কথায় সায় দিল সবাই, কেবল মুখ গোমরা করে রইলেন পসি, জবাব দিলেন না। তা সায় গেলে কেমন হয়? প্রস্তাব রাখলেন বারজাক। নাইজারের মধ্যেই পড়েছে জায়গাটা। অনেক অসুবিধে তাতে, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করলেন পসি। ঝড়ের গতিতে উল্টে গেলেন নোটবইয়ের পাতা। সায় এখান থেকে 500 মাইল দূরে, আমাদের গড়পড়তা পদক্ষেপ 25 ইঞ্চি। তাহলে 500 মাইল যেতে পা ফেলতে হবে 1,11,111 বার। সোজা কথা? খামোখা বাজে কথা বলছেন, খেপেই গেলেন ফ্লোরেন্স। অত অঙ্ক না শুনিয়ে সোজা বললেই হয়, দিনে 10 মাইল চলতে পারলে সময় লাগবে মোট 53 দিন। অন্য কারণে বলছি হিসেবটা, নোটবই বন্ধ করে বললেন পসি। সায়ে না গিয়ে জেনে যাওয়া উচিত আমাদের, অর্ধেক পথ, 500 জায়গায় মাত্র 250 মাইল। এর চেয়ে ভালো সিলগুসি করে চলুন না, মাত্র 100 মাইল। এর চেয়ে ভালো হয় যদি আবার সিকাসোতে ফিরে যাই, 120 মাইল। 20 মাইল বেশি বটে, কিন্তু চেনা জানা লোকের সঙ্গে দেখা হয়ে যাবে, সাহায্য পাওয়া যাবে। আর তা না হলে মসিয়ে ফ্লোরেন্সের কথা মতো সিকারোতেই যাওয়া যাক। ঠিকই বলেছেন আপনি, বললেন বারজাক। আর মসিয়ে ফ্লোরেন্সও মন্দ বলেননি। সিকাসো ফিরে গেলেই বেশি ভালো হতো আমাদের, কিন্তু লোকে যে দূর দূর করবে, বলবে অভিযান ভণ্ডুল করে ফিরে এসেছে বোকা পাঁঠাগুলো। ভদ্রমহোদয়গণ, বক্তৃতা শুরু করতে গেলেন তিনি আবার। কর্তব্য সবার আছে। বারজাককে এখনই বাধা দেওয়া দরকার, বুঝলেন ফ্লোরেন্স, নইলে পরে তার বক্তৃতা থামানোই কঠিন হবে। তাই তিনি তাড়াতাড়ি উঠে বললেন, কিন্তু কর্তব্যের চাইতে বড় হল বিচক্ষণতা। কিন্তু সত্যিই কি কোনো বিপদ আছে সামনে? প্রশ্ন রাখলেন বারজাক। এর আগেও আমাকে বলেছেন মশিয়ে ফ্লোরেন্স, কোনো এক অদৃশ্য শত্রু পিছু লেগেছে আমাদের, কিন্তু ওরা তো শুধু আমাদের ভয় দেখিয়ে ক্ষান্ত থেকেছে, সত্যিকারের কোনো ক্ষতি করতে পারেনি। টোনগানেকে তো মারতেই চেয়েছিল, বললেন ডক্টর চাতন্যে। ও তো নিগ্রো, ওর আবার প্রাণের দাম কি? ভুলে যাচ্ছেন কেন মশিয়ে চেয়ারম্যান? ছাড়ার পাত্র নন ডাক্তার। এই নিগ্রোদের ভোটাধিকার দানের জন্যেই দেশ থেকে বেরিয়েছেন আপনি, আমাদের ওই বিপদের মুখে টেনে এনেছেন। এখন এ ধরনের কথা অন্তত আপনার মুখে মানায় না। তাছাড়া শুধু টোনগানেকে কেন, এর আগে আমাদেরকেও তো বিষ খাইয়ে মারার পরিকল্পনা করেছিল শত্রুরা। ঠিকই বলেছেন ডক্টর, সায় দিলেন ফ্লোরেন্স। কয়েক মিনিট নীরবতা, ভুরু কুচকে ভাবতে লাগলেন বারজাক। ঠিক আছে, শেষ পর্যন্ত মন স্থির করে নিয়ে বললেন বারজাক, আপনাদের দুজনের প্রস্তাবকেই ভোট দিচ্ছি। সিকাসোতে যাব না সিকারো? কেউ যদি বলেই যে অভিযান ভণ্ডুল করে ফিরে এসেছি আমরা, তবে সোজা মুখের ওপর বলে দেব যে দোষ আমাদের নয়, দোষ সরকারের। আমাদের নিরাপত্তা প্রদান করতে পারেনি সরকার, সশস্ত্র প্রহরী দিয়ে তা আবার ফিরিয়ে নিয়ে গেছে। একেই বলে পলিটিক্যাল লিডার, বিড়বিড় করে বললেন পসি।
কোনো ব্যাপারে সহজে হাঁটতে রাজি নন এরা। হঠাৎই ব্যাপারটা খেয়াল হল ফ্লোরেন্সের। চুপচাপ বসে শুধু শুনছিল খালা বোনপো, একটা কথাও বলেনি মিটিংয়ে। ওদের মতামত তো নেওয়া দরকার, তাই বলে উঠলেন, মিস ব্লেজন আর মসিয়ে বেরেনের মতামত তো শুনিনি আমরা এখনো। ঠিক ঠিক কথা, প্রায় লাফিয়ে উঠলেন বার্জাক। ধীরে সুস্থে উঠে দাঁড়ালো জেন ব্লেজন। শান্তস্বরে বলল, আমাদের মতামতের কোনো দরকার নেই, কারণ আপনাদের সঙ্গে যাচ্ছি না আমরা দুজন। কিন্তু যেখানে যাব বলে বেরিয়েছি, প্রাণ থাকতে তার শেষ না দেখে ছাড়ব না। হ্যাঁ, চমকে উঠলেন যেন বার্জাক। কিন্তু সঙ্গে সৈন্য সামন্ত যে কেউ নেই। থাকবে না ধরে নিয়েই তো বেরিয়েছিলাম। কিন্তু কুলি কুলি পথে নিয়ে নেব, তাছাড়া কয়েকজন তো ঠিকই করে রেখেছি। অদৃশ্য শত্রু, তার রাগ আপনাদের ওপর, আমার ওপর নয়। হঠাৎ রেগে গেলেন বার্জাক। তাহলে গায়ের জোরে আটকাবো আপনাকে? ইয়ার কি পেয়েছেন? আমি চেম্বারের একজন মেম্বার সামনে থাকতে কোনো অস্থানে কুস্থানে গিয়ে মরবেন আপনি, আর তাই আমি বসে বসে দেখব ভেবেছেন? আমি বালিকা নই, শান্ত স্বরেই বলল জেন। আর ইয়ার কেউ মারছি না। তবে তবে আবার কি কর্তব্য? কর্তব্য? বিমূঢ় হয়ে গেলেন বার্জাক। মিশনের অন্য সদস্যরাও বিস্মিত। এই গভীর জঙ্গলে কি কর্তব্য থাকতে পারে একটা মেয়ের? এক মুহূর্ত দ্বিধা করল জেন, তারপর মন স্থির করে নিয়ে বলল, প্রথম থেকেই আপনাদের ঠকিয়েছি আমি, সেজন্য মাপ চাইছি আজ। ঠকিয়েছেন? বিস্ময়ে ভুরু কুঁচকে গেছে বার্জাকের। হ্যাঁ, ঠকিয়েছি। সেনবেরেন সত্যিই ফরাসি, কিন্তু আমি ইংরেজের মেয়ে। আমাকে আপনারা কেউই ঠিক চিনে উঠতে পারেননি। আমার নাম জেন ব্লেজন। ইংল্যান্ডের লর্ড ব্লেজন আমার বাবা। বড় ভাই ছিলেন ক্যাপ্টেন জর্জ ব্লেজন। কবর কাছে কোন এক অজ্ঞাত কবরে শুয়ে আছেন এখন। সুতরাং কবর পর্যন্ত যেতেই হবে আমাকে, এটা আমার কর্তব্য। একে একে আফ্রিকা অভিযানের আসল উদ্দেশ্য বলে গেল জেন ব্লেজন। আবেগে গলা কাঁপছে। মন্ত্রমুগ্ধের মতো স্তব্ধ হয়ে বসে তার কথা শুনছে শ্রোতারা। বংশের মুখ উজ্জ্বল করতে, ভাইয়ের বদনাম ঘোচাতে, বাপের সুনাম রাখতে দুর্গম যাত্রায় বেরিয়েছে একরত্তি একটা মেয়ে। এ যে অবিশ্বাস্য। হঠাৎ প্রচণ্ড রাগে ফেটে পড়লেন আমিদি ফ্লোরেন্স। মিস ব্লেজন, আপনার বিরুদ্ধে নালিশ আছে আমার। হকচকিয়ে গেল জেন। ফ্লোরেন্সের এরকম প্রতিক্রিয়া আশা করেনি সে। নালিশ? হ্যাঁ, নালিশ। ভুলে যাচ্ছেন কেন? যাতে আমি ফরাসি। তো তো কি হয়েছে? কথা জড়িয়ে গেল জেনের। ছি ছি, কি করে ভাবলেন আপনি আপনাকে আমরা বিপজ্জনক একটা জায়গায় যেতে দেব একা? মসিয়ে ফ্লোরেন্স, তবু ঠিক বুঝতে পারছে না জেন। অন্যায়, এ ঘোর অন্যায়। আসলে অত্যন্ত স্বার্থপর আপনি। বুঝে ফেলল জেন, হাসল। বুঝেছি মসিয়ে ফ্লোরেন্স, কথা বলতে দিন আমাকে। তীব্র গলায় বললেন ফ্লোরেন্স, যাতে শুধু ফরাসিই নই, যাতে আমি সাংবাদিকও। প্যারিসে বসে অদ্ভুত সব খবরের আশায় প্রহর গুনছেন আমার সম্পাদক। যখন শুনবেন যে জেন ব্লেজনের গরম খবর আমার নাকের ডগা দিয়ে পালিয়েছে, আর আমি বসে বসে শুধু হাই তুলেছি, তখন চাকরিটা রাখবেন? তাছাড়া অ্যাডভেঞ্চারের নেশাও আমার আছে। সুতরাং বুঝতেই পারছেন আপনার সঙ্গে যাচ্ছি আমি। মসিয়ে ফ্লোরেন্স। হ্যাঁ, তাই, একগুয়ের মতো বললেন ফ্লোরেন্স। বাধা দিয়ে কোনো লাভ হবে না, আমি যাচ্ছি। এগিয়ে এসে ফ্লোরেন্সের হাত চেপে ধরল জেন। ছলছল করে উঠল দুই চোখ। সত্যি আমার সৌভাগ্য মসিয়ে ফ্লোরেন্স। আর আমি? গম্ভীর গলায় জানতে চাইলেন ড চাতন্যে। আমাকে নেবেন না? আপনি? ঘুরে চাইল জেন। হ্যাঁ, আমি। এরকম অভিযানে ডাক্তার একজন সঙ্গে থাকতেই হবে। ধরুন জঙ্গলিরা আপনাকে শরীরের মাঝামাঝি থেকে কেটে দুটুকরো করে ফেলল, তখন সেলাই করে জোড়া লাগাবে কে শুনি? ডাক্তারের কথার ধরন শুনে হেসে ফেললেন ফ্লোরেন্স, কিন্তু ফুঁপিয়ে উঠল জেন। ডক্টর, ডক্টর! ওদিকে ক্ষেপে লাল হয়ে গেছেন বার্জাক, চেঁচিয়ে উঠলেন। ভেবেছেন কি আপনারা, মিস ব্লেজন, ফ্লোরেন্স, ডক্টর? আমার মতামতটা নেবারও প্রয়োজন নেই নাকি আপনাদের? সত্যিই রেগেছেন বার্জাক। কেউ কোনো কথা বলল না। ড চাতন্যে, আবার বললেন বার্জাক, আপনি এই মিশনের সদস্য, কিন্তু আমি লিডার। আমার হুকুম না নিয়ে এই বিদেশিনীকে কথা দিচ্ছেন কি করে? আমি মানে আমি আমতামতা করতে লাগলেন ডাক্তার। হ্যাঁ, আপনি। আমাকে জিজ্ঞেস না করে কি করে কথা দিচ্ছেন? আমি আমি বসেছিলেন। লাফ মেরে উঠে দাঁড়ালেন বার্জাক। ভয়ানক জঙ্গলি এলাকা দিয়ে অগণিত বিপদের মোকাবেলা করে এগোতে হবে মিস ব্লেজনকে।
হঠাৎ কণ্ঠস্বর খাদে নামিয়ে নিলেন তিনি। তাই আমার মনে হয় মিশনের সবার উচিত একজন বিদেশিনীকে একান্তভাবে সাহায্য করা, অর্থাৎ আমাকেও বাধ্য হয়ে যেতে হচ্ছে। ঘুরিয়ে কথাটা বললেন বারজাক। মসিয়ে বারজাক! এবারে কেঁদেই ফেলল জেন। এক মুহূর্তে গম্ভীর ভাব দূর হয়ে গেল সবার মুখ থেকে। সমানে কথা বলতে লাগলেন সবাই। সামান্য একটুখানি রাস্তা, খাবারের অভাব হবে না, বললেন ফ্লোরেন্স। 4-5 দিনের খাবার তো সঙ্গেই রয়েছে, এমনভাবে বললেন ডাক্তার যেন 6 মাসের খাবার আছে। 5 দিন নয়, ঠিক 4 দিনেরই আছে। সঠিক পরিমাণ বাতলে দিলেন বারজাক। তারপর বললেন, কিন্তু তাতে কি, পথে কিনে নেব। কথাটা এমনভাবে বললেন যেন প্যারিস, বাড়ির বাইরে গেলে খাবারের দোকান। আর শিকার তো রয়েছেই, বললেন ডাক্তার। সেন্ট বেরেন বললেন, মাছ ধরা তো আরও সোজা। ডাক্তার বললেন, জংলি ফলও প্রচুর মিলবে। উচ্ছ্বাসে ফেটে পড়ল টোনগানে, বলল, গাছ চেনা আছে আমার, সি মাখন বানাতে পারি আমি, সত্যি, বলে আনন্দে প্রায় নাচতে লাগল মালিক। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, লাফিয়ে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন ফ্লোরেন্স। তাহলে আর সময় নষ্ট না করে কাল ভোরেই রওনা দেয়া যাক, প্রস্তাব রাখলেন বারজাক। এতক্ষণ একটা কথাও বলেনি পসি। নোটবই খুলে আপন মনে অঙ্ক কষছিলেন এত গোলমালের মাঝেও। হঠাৎ মুখ তুলে চেয়ে বললেন, তার মানে সিগোসি করার চাইতেও আরও 250 মাইল বেশি যেতে হচ্ছে আমাদের। প্রতিবার পা ফেলে যদি 25 ইঞ্চি যাই আমরা। কেউ কান দিল না গণিত বিশারদের কথায়। কাদো গ্রামের মোড়লের সাহায্যে জোগাড় করা 6 জন কুলির পিঠে মালপত্র চাপিয়ে 24শে ফেব্রুয়ারি আবার যাত্রা করল বারজাক মিশন। সবার মুখে হাসি, কিন্তু পসি মুখ ভার করে রেখেছেন। সত্যি গণিত বিশারদের মতিগতি বোঝা ভার। মালিককে নিজের ঘোড়ায় তুলে নিয়েছেন টোনগানে। দেখে মুখ টিপে হাসছে অন্যেরা। অবাধ্য হতচ্ছাড়া গাধাগুলোর সঙ্গে নেই। হিসেব করে অতি প্রয়োজনীয় জিনিসগুলো শুধু নেওয়া হয়েছে। বাকি জিনিসপত্র গাঁয়ের মোড়লকে উপহার দিয়ে দিয়েছেন বারজাক। জেনের জন্যে মাত্র একটা তাঁবু সঙ্গে নিয়ে বাকি তাঁবুগুলো মোড়লকে দিয়ে দেয়া হয়েছে। সুতরাং অভিযাত্রীদের জন্যে আন্তরিকভাবেই খেটেছে মোড়ল। বোঝা কম, দ্রুত চলে 10 থেকে 15ই মার্চ নাগাদ কৌবো পৌঁছার আশা করছে অভিযাত্রীরা। 5 দিনেই 90 মাইল পথ পাড়ি দিয়ে ফেলল তারা। এ পর্যন্ত এসে সানাবো গ্রাম থেকে খাবার পাওয়া গেল। এর আগ পর্যন্ত শিকার করেই খাওয়া হয়েছে। সঙ্গের খাবারে তেমন একটা হাত পড়েনি। রাতে খোলা আকাশের নিচে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়েছে পুরুষেরা, একমাত্র জেন তাঁবুতে। মার্চ 2। সেন্ট বেরেনের পাশাপাশি ঘোড়ায় চেপে চলেছে ফ্লোরেন্স। সকাল থেকে হোঁচট খাচ্ছিল তার ঘোড়াটা। কারণটা ঠিক বোঝা যাচ্ছিল না। আচমকাই এক জায়গায় এসে একেবারে মুখ থুবড়ে পড়ে গেল। পিঠ থেকে ছিটকে 10 হাত দূরে গিয়ে পড়লেন ফ্লোরেন্স। তাড়াতাড়ি ঘোড়া থেকে নেমে ছুটে এলো সবাই, কিন্তু তার আগেই গা ঝাড়া দিয়ে উঠে পড়লেন ফ্লোরেন্স। ঘোড়াটাকে বাঁচানো গেল না। ব্যর্থ চেষ্টা করলেন ডাক্তার। টোনগানে তার ঘোড়াটা ফ্লোরেন্সকে দান করে দিল। মালিককে নিজের ঘোড়ায় তুলে নিল জেন। রাতে একটা টিলার নিচে ঝোপের ধারে আশ্রয় নিল সবাই। টিলার উপরে উঠলে চারদিকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। উঠে দেখে এসেছেন ফ্লোরেন্স। একটা জিনিস নজর এড়ায়নি তার। তাদের কয়েকদিন আগে ঘোড়সওয়ারের একটা দল জিরেন দিয়ে গেছে এখানে। ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা প্রচুর চিহ্ন এখন পরিষ্কার বর্তমান। কারা তারা? অবাক হলেন ফ্লোরেন্স। নিগ্রো না সাদা মানুষ? সাদা মানুষই হবে, কারণ নিগ্রোরা পারতপক্ষে ঘোড়ায় চড়ে না। শেষ পর্যন্ত একটা তুচ্ছ জিনিস কুড়িয়ে পেয়ে স্থির নিশ্চিত হলেন ফ্লোরেন্স যে সাদা মানুষই। জিনিসটা হলো একটা বোতাম। এই বোতাম নিগ্রোর লাগবে না। ডেকে দলের সবার দৃষ্টিগোচর করলেন ব্যাপারটা ফ্লোরেন্স। নিশ্চিত হল সকলেই। উত্তর পূর্বে সোজা এগিয়ে চলেছে বারজাক মিশন। এই একই পথে গিয়েছে আগের ঘোড়সাওয়ার দলটাও। পথে পথে প্রচুর চিহ্ন দেখা যাচ্ছে। ফ্লোরেন্সের ঘোড়ার মতোই আচমকা বারজাকের ঘোড়াটাও মুখ থুবড়ে পড়ল 4 মার্চ। মরে গেল, যদিও আন্তরিক চেষ্টা চালালেন ডাক্তার। একই কাণ্ড। এবারে মরা ঘোড়াটাকে ভালো করে পরীক্ষা করলেন ডাক্তার। ফ্লোরেন্সকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বললেন, সাবধানে থাকবেন। কেন? অবাক হলেন ফ্লোরেন্স। 2 ঘোড়াই বিষ খেয়ে মরেছে। তা কি করে সম্ভব? কে বিষ খাওয়াবে ঘোড়াকে? তা জানি না, তবে ঘোড়াকে যখন খাওয়াচ্ছে মানুষকেও খাওয়াতে পারে। তাই বলছি, সাবধান। কি করা যায় এখন?
চিন্তিতভাবে বললেন ফ্লোরেন্স। মিস ব্লেজনকে ছাড়া সবাইকে জানিয়ে রাখুন, মেয়েটাকে ভয় পাইয়ে কোনো লাভ হবে না। বিষাক্ত আগাছাও তো খেতে পারে ঘোড়া দুটো। তা সম্ভব নয়। আসলে ওদের খাবারে কেউ বিষ মিশিয়ে দিয়েছে। এরপর থেকে চোখে চোখে রাখা হলো বাকি 5টা ঘোড়াকে। পরের 2 দিন তেমন কিছুই ঘটল না। পথে আরেকটা গ্রাম থেকে খাবার জোগাড় করা গেল। সঙ্গের রসদ এখনো প্রায় অটুট রয়েছে। তার পরের দিন দুপুরে কিন্তু খাবারে হাত দিতে হল। এর আগের গ্রাম থেকে জোগাড় করা খাবারে মাত্র 2 বেলা চলেছে। শিকার মিলছে না এদিকে। নদী ডোবা কিছুই নেই যে মাছ ধরবেন বেরেন। কয়েকটা ব্যাঙ ধরে এনেছিলেন অবশ্য, কিন্তু অতি বিষাক্ত জাতের ব্যাঙ বলে ফেলে দিয়েছে টনগানে। 6 তারিখে বিকেলের দিকে দূর থেকে একটা শহর চোখে পড়ল, কিন্তু ধারে কাছে ঘেঁষা গেল না। অভিযাত্রীরা 8 মাইল দূরে থাকতেই গর্জে উঠল একটার পর একটা ফ্লিন্ট বন্দুক। বিকট রণহুঙ্কার ছেড়ে নগরের ভেতর থেকে দলে দলে বেরিয়ে এলো কাফরিরা। আজব ব্যাপার, অত বন্দুক কোথায় পেল অসভ্যরা? সাদা পতাকা ওড়ালো অভিযাত্রীরা, কিন্তু অসভ্যরা এর মর্ম বুঝলে তো। অল্পের জন্য গুলি থেকে বেঁচে গেল পতাকাধারী। কাজেই ঝামেলা না বাড়িয়ে দূর দিয়ে নগর এড়িয়ে গেল অভিযাত্রীরা, কিন্তু এই অদ্ভুত ব্যাপারের অর্থ বোঝা গেল না। মার্চ 7, কাদো থেকে রওনা দেবার পর প্রায় 200 মাইল পাড়ি দিয়েছে বারজাক মিশন। এখনও অনেক পথ বাকি, প্রায় অর্ধেক। সামনে কোনো গায়ে খাবার না পাওয়া গেলে মুশকিল হবে। কিন্তু সারাটা দিনেও কোনো গায়ের ছায়া চোখে পড়ল না। এদিকে হুমড়ি খেয়ে পড়ে মারা গেছে আরেকটা ঘোড়া। এত তীক্ষ্ণ নজর রাখছি, তবু বিষ খাওয়ানো বন্ধ হল না, বললেন ফ্লোরেন্স। মনে হয় নতুন করে খাওয়ানো হচ্ছে না, চিন্তিতভাবে বললেন ডাক্তার। কে জানে, কাদোতেই হয়তো ডোং খাওয়ানো হয়েছে ঘোড়াগুলোকে। সব ঘোড়ার সহ্য ক্ষমতা সমান নয়, তাই আগে পিছে মারা যাচ্ছে। 8 মার্চ, ফুরিয়ে এসেছে সঙ্গের খাবার। বড়জোর আর একদিন চলবে। বিকেল নাগাদ কোনো গ্রামে খাবার না পাওয়া গেলে উপোস থাকতে হবে। যাত্রার ঘণ্টাখানেকের মধ্যেই দূরে একটা গ্রাম দেখা গেল। নতুন উদ্যমে এগিয়ে চলল অভিযাত্রীরা, কিন্তু গ্রামের কাছে এসে হতাশ হতে হল। একেবারে খাঁ খাঁ করছে গ্রাম, নীরব, নিস্তব্ধ, জনমানুষের চিহ্ন নেই। ঘন ঘাসের পুরো কার্পেটের সোজা রাস্তা গিয়ে ঢুকেছে গায়ে। রাস্তার উপর কালো কালো দাগ, রক্তের দাগের মতো। দ্বিধা করলেন বারজাক, কিন্তু শেষ পর্যন্ত দলের সবাইকে গ্রামে ঢোকার আদেশ দিলেন। গিয়ে দেখাই যাক না কি ঘটেছে। আগে গেলেন ফ্লোরেন্স আর ডাক্তার। গায়ে ঢুকতেই বিশ্রী পচা দুর্গন্ধ এসে ঝাপটা মারল নাকে। আরও কয়েক গাও যেগুতেই বোঝা গেল কারণটা। পচে ফুলে ঢোল হয়ে আছে একটা লাশ, মানুষের। তার গজ কয়েক পরেই আরও 10 জন নিগ্রো। প্রথম লাশটারই মতো অবস্থা। নাকে রুমাল বেঁধে এগিয়ে গিয়ে একটা লাশ পরীক্ষা করে দেখলেন ডাক্তার। ফিরে এসে গম্ভীর গলায় জানালেন, পিঠ ফোঁড়ে ঢুকেছে গুলি, কিন্তু বেরোয়নি। উল্টো দিকে চাপ দিয়ে বুঝলাম বুকের ভেতরটা চুরমার হয়ে গেছে। সেই বিস্ফোরক বুলেট। আবার? শিউরে উঠলেন ফ্লোরেন্স। হ্যাঁ, আবার। স্তব্ধ হয়ে গেল ফ্লোরেন্স। ভয়ানক দুশ্চিন্তার ছাপ ডাক্তারের মুখেও। অন্যেরাও এগিয়ে এসেছে ততক্ষণে। সবাই জানতে চাইছে ব্যাপার কি। তুমুল লড়াইয়ের চিহ্ন চারদিকে বর্তমান। প্রাণপণে লড়াই করেছে নিগ্রো গ্রামবাসীরা, কিন্তু ভয়াবহ অস্ত্রের ঘায়ে অসহায়ভাবে প্রাণ দিয়েছে শুধু। তাদের তীরবল্লম কোনো কাজেই আসেনি। 10 দিন আগে মারা গেছে হতভাগ্য লোকগুলো, ঘোষণা করলেন ডাক্তার। কিন্তু কারাই নিষ্ঠুর হানাদার, জানতে চাইলেন সেন্ট বেরেন। গত কদিন ধরেই যাদের এগিয়ে যাবার চিহ্ন দেখেছি আমরা, একটু থেমে বললেন ডাক্তার। আসলে এরাই নগরের অসভ্যদের হাতে অস্ত্র তুলে দিয়েছে। আমাদের পরিচিতই হয়তো, তাই বাইরে বেরিয়ে আসেনি। কায়দা করে কিংবা ভয় দেখিয়ে আমাদের বিরুদ্ধে খেপিয়ে দিয়েছে অসভ্যদের। কিন্তু অত কিছু না করে সোজা আমাদের খুন করে ফেললেই তো হয়। নিশ্চয়ই গভীরে কোনো রহস্য আছে। হয়তো আমাদের মারতে চায় না ওরা। কেন তা তো জানি না, কিন্তু খুনেদের অত কাছে থাকা কি আমাদের জন্য নিরাপদ? ওরা আমাদের ক্ষতি করতে চাইলে দূর থেকেও নিরাপদ নই। খাবারের জন্য গ্রামটা তন্ন তন্ন করে খুঁজল অভিযাত্রীরা, কিন্তু কোনো খাবার নেই। দেখা গেল ইচ্ছে করে নষ্ট করে ফেলা হয়েছে সব। খোলা আকাশের নিচে আধপেট খেয়ে রাত কাটালো পুরুষেরা জেন তাঁবুতে। অল্প অল্প খেয়ে জমিয়ে রাখা খাবারে আর একবেলা চলবে, কিন্তু তারপর। মার্চ 9, 2টো গ্রাম পড়ল পথে।
কিন্তু পেছনে ফেলে আসা শহরের কাফরিদের মতো দুটো গ্রামের লোকজনই অস্ত্র নিয়ে তেড়ে এলো। অনুমান করলেন ডাক্তার, যেসব গ্রামের লোক শ্বেতাঙ্গদের কথা শোনেনি তাদেরই জান দিতে হয়েছে। তৃতীয় আরেকটা গ্রামের কাছে যেতে কোনো নিগ্রো তেড়ে এলো না। গ্রামে ঢুকতে শুধু মরা মানুষের লাশ দেখা গেল। খাবার দাবার সবই নষ্ট করে ফেলা হয়েছে। ইচ্ছে করেই আমাদের উপোস করে রাখছে হারামজাদারা। মাঝ থেকে প্রাণ দিচ্ছে কতগুলো নিরপরাধ মানুষ। ফুঁসে উঠে বললেন বারজাক। আর তো মোটে 100 মাইল, জোর করে মুখে হাসি টেনে বললেন ফ্লোরেন্স। পথে শিকার পাওয়া যাবেই, দেখছেন না সামনে জঙ্গল। জঙ্গল ঠিকই, লম্বা ঘাস বনো আছে, কিন্তু শিকার পাওয়া গেল না বললেই চলে। আগেই হানা দেয়া হয়ে গেছে জঙ্গলে। অসংখ্য মৃত প্রাণীর লাশ দেখে তা বোঝা গেল। বাকি জানোয়ারগুলো ভয়ে জঙ্গল ছেড়ে চলে গেছে। কিন্তু তবু একেবারে হতাশ হতে হল না অভিযাত্রীদের। সারাদিনের চেষ্টায় 2টো তিতির, 2টো গিন্নি ফাউল আর একটা বাস্টার্ড পাখি পাওয়া গেল। খুবই সামান্য, 14টা পেটের জন্য কিছুই নয়, কিন্তু তবু তো খাবার। জঙ্গলের ওপাশে বেরিয়ে এসে রাত কাটানোর ব্যবস্থা হল। অগ্রগামী ঘোড়সাওয়ার দলটা অনেক চিহ্ন রেখে গেছে আশেপাশে। 2 দলের মধ্যে আর খুব একটা ব্যবধান বোধহয় নেই। হঠাৎ টোনগানের চিৎকার শোনা গেল। সবাই ছোটাছুটি করে এগিয়ে গেল তার কাছে। কি ব্যাপার? 4টে ঘোড়ার 2টো হুমড়ি খেয়ে পড়ে আছে মাটিতে। 1 ঘণ্টার মধ্যেই মারা গেল ঘোড়া 2টো। বাকি 2টো ঘোড়াও মারা গেল মার্চের 10 তারিখে। ঘোড়া নেই, খাবার নেই। ওদিকে সকালে উঠে দেখা গেল কেটে পড়েছে 6 জন কুলি। মন ভেঙে গেল এবার বারজাক মিশনের সবারই। জেন ব্লেজনের অবস্থাই সবচেয়ে কাহিল। বারবার নিজেকে দোষারোপ করছে সে। তার একগুঁয়েমির জন্যেই এতগুলো লোক অসহায়ভাবে মরতে বসেছে। বুঝিয়ে সুঝিয়ে শান্ত করা হলো তাকে, কিন্তু এদিকে পেট তো মানে না। কুলিরা পালিয়েছে, মালপত্র বয়ে নেবে কে? তাও ওগুলো ফেলে রেখে এগিয়ে চলল সবাই। 11 তারিখ গেল, খাবার মিলল না। মার্চ 12, অনেকটা গ্রাম পেরিয়ে গেল অভিযাত্রীরা, কিন্তু খাবার মিলল না এখানেও। উঠান ভর্তি পড়ে আছে মানুষের লাশ, সবকটা কুঁড়ে ঘর পোড়ানো, সদ্য পোড়ানোর চিহ্ন। ভয় পেল অভিযাত্রীরা। আস্তে আস্তে কাছে আসছে খুনে দলটা। কিন্তু ফিরে যাওয়ার উপায় নেই, বরং সামনে এগুনোই নিরাপদ। ছাউনি আর বেশি দূরে নয়। নাইজার পর্যন্ত কোনো মতে টিকতে পারলে বেঁচে যাওয়া যাবে এ যাত্রা। কিন্তু এগুনো যায় কি করে? খাবার তো পাওয়া যাচ্ছে না। কোনো গাঁয়ের কাছাকাছি হলেই হয় তেড়ে আসছে নিগ্রোরা, কিংবা দেখা যাচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে মানুষ খুন করে ছাড়খাড় করে ফেলা হয়েছে। পথে নদী পড়ছে না এখন। জঙ্গলিদের কুয়োগুলো নষ্ট করে রাখা হচ্ছে। খাবার তো দূরের কথা, পানিও মিলছে না এখন আর। শরীর ক্রমেই কাহিল হয়ে পড়ছে, কিন্তু মনোবলে চির ধরতে দিচ্ছে না বারজাক মিশনের কেউ। আফ্রিকার ভয়ঙ্কর রোদে পুড়ে তৃষ্ণায় গলা শুকিয়ে পেটে অসহ্য খিদে নিয়েই একটু একটু করে উত্তরে এগিয়ে চলেছে অভিযাত্রীরা। সবাইকে ছাড়িয়ে গেল মালিক আর টোনগানের সহ্য শক্তি। ক্ষেপে আগুন হয়ে আছেন বারজাক। ক্রমাগত সরকারের মুণ্ডুপাত করছেন। বারবার হলপ করছেন একবার দেশে ফিরতে পারলে হয়, সরকারকে গদিছাড়া করে নতুন সরকার গঠনের ব্যবস্থা করবেন। আশ্চর্য, সারাক্ষণই হাসি আনন্দে সবাইকে মাতিয়ে রাখার চেষ্টা করছেন ড চাতর্নে। মাঝে মধ্যে অতি সামান্য ফলমূল জোগাড় করে দিতে লাগল টোনগানে, কিন্তু তাতে খিদের কিছুই হল না, বরং আরও বেশি করে চেগিয়ে উঠল। হাসেন না, কথা বলেন না, গজগজ করেন না কেবল একজন। সুযোগ পেলেই ইনি নোট বই খুলে অঙ্কের নেশায় পড়ে থাকেন, গণিত বিশারদ পসি। কোথায় আছেন, চারদিকের অবস্থা কি, সেসবের খেয়ালই নেই সেন্ট বেরেনের। নদী নেই, মাছ ধরবেন কোথা থেকে? তাই বড়শিতে গেঁথে সাপ গিরগিটি যা খুশি ধরছেন, সবই অখাদ্য। একেবারে চুপ হয়ে গেছেন জেন ব্লেজন। অতিরিক্ত পথশ্রম, খিদের জ্বালা, তার ওপর এতগুলো লোককে বিপদের মধ্যে টেনে আনার অনুশোচনায় জ্বলে পুড়ে মরছে। দিন যাচ্ছে আর ক্রমেই আরও বেশি কাহিল হয়ে পড়ছে শরীর, কিন্তু মনোবল ভাঙতে দিচ্ছে না। যাবেই সে কৌব পর্যন্ত, কি আছে না দেখে ছাড়বে না। একটা ভয়ঙ্কর সম্ভাবনার কথা কিছুতেই মন থেকে দূর করতে পারছেন না ফ্লোরেন্স। খুন তারা হবেনি, তবে হয়তো এখন নয়, আরও কিছুদিন পরে, যে মুহূর্তে মিশন শেষ হবে তখন। আরেকটা জিনিস লক্ষ্য করছেন তিনি গত 2 দিন ধরে। আশেপাশে অদৃশ্য থেকে সারাক্ষণ তাদের উপর কারা যেন নজর রাখছে। সন্দেহটা আরও দৃঢ় হল 12 মার্চ তারিখে, একটা গ্রাম পেরিয়ে আসার পর।
মাত্র ২৪ ঘন্টা আগে মানুষ খুন করা হয়েছে সে গ্রামে, কুঁড়েঘর জ্বালানো হয়েছে। এদিনই রাতের অন্ধকারে পরিষ্কার ঘোড়ার খুরের শব্দ শুনতে পান ফ্লোরেন্স। এগিয়ে এলো সে শব্দ। ঘণ্টাখানেক পরেই আশপাশের ঘাসবন আর ঝোপঝাড়ে সরসর শব্দ হতে লাগল। লুকিয়ে পড়ছে কারা যেন। টনগানেও চুপি চুপি জানালো জঙ্গলে ছায়া মূর্তি দেখেছে সে। একেবারে মাথার উপর এসে গেছে বিপদ। মার্চ ১৩। কোবর ৫ মাইলের মধ্যে এসে গেছে অভিযাত্রীরা। টনগানে জানালো আর মাইলখানেক গেলেই পাওয়া যাবে ক্যাপ্টেন ব্লেজনের কবর। উত্তেজনায় অধীর হয়ে পথ চলছে সবাই, কিন্তু গতি ধীর হয়ে পড়ছেই। ক্ষুধা তৃষ্ণায় কাহিল শরীর নিয়ে তাড়াতাড়ি করা যায় না। বিকেলের দিকে একটা শুয়োর মারতে পারলেন ফ্লোরেন্স। রাতের দিকে সবাইকে অবাক করে দিয়ে বৃষ্টিও নামল হঠাৎ। অতি সামান্য হলেও পানি ধরে রাখতে পারল অভিযাত্রীরা। অনেকদিন পরে পেট ভরে খেল সবাই। অনেকখানি বল ফিরে এলো শরীরে। মাঝরাতে একটা সন্দেহজনক শব্দ শুনে ঘুম ভেঙে গেল ফ্লোরেন্সের। আস্তে করে উঠে বসলেন। হালকা চাঁদের আলো ছড়িয়ে পড়েছে বনভূমি আর ঘাস জমিতে। উত্তর পূবে প্রায় ১০০ গজ দূরে দলটাকে দেখতে পেলেন তিনি। চলে যাচ্ছে। গুনলেন ২৩ জন। চকিতে সন্দেহ উকি দিল মনে। ল্যাকোর আর তার দলবল নয় তো? সকালে ব্যাপারটা দলের সবাইকে জানালেন ফ্লোরেন্স। এখন করণীয় কি? আলোচনায় বসল সবাই। অনুমান করল তারা শেষ রাতে গেছে। আজই রাতে আক্রমণ করবে ওরা, সুতরাং আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। কিন্তু তার আগে ক্যাপ্টেন ব্লেজনের কবরটা দেখা দরকার। ৬টায় রওনা দিল অভিযাত্রীরা। উত্তেজনায় অধীর সবাই। বারবার তাকাচ্ছে টনগানের দিকে। কোনো একটা মাটির ঢিবি দেখলেই জিজ্ঞেস করছে, ওটা? ওইটাই? শেষ পর্যন্ত একটা জায়গার দিকে আঙুল দিয়ে দেখিয়ে বলল টনগানে, ওই যে এসে গেছি। সবাই তাকালো তার নির্দেশিত জায়গার দিকে। কিন্তু কোথায় কবর? একটা গাছ শুধু দেখা যাচ্ছে। গাছটার কাছে এসেই থেমে দাঁড়ালো টনগানে। কোমর থেকে ছুরি খুলে নিয়ে এক জায়গায় মাটি খুঁড়তে লাগল। হাত লাগালেন সেন্ট বেরেন আর ফ্লোরেন্সও। ছুরি দিয়ে শক্ত মাটি খুঁড়তে যথেষ্ট অসুবিধা হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত পেল ওরা একজন মানুষের কঙ্কাল। জায়গায় জায়গায় খসে পড়েছে হাড়। কাছে গিয়ে ঝুঁকে বসলেন ডাক্তার। তার পাশেই ধপাস করে মাটিতে বসে পড়ল জেন। বড় বড় চোখ করে তাকিয়ে রইল কঙ্কালটার দিকে। কঙ্কালের ডান বাহুতে পেঁচিয়ে আছে সোনালি সুতো। অফিসারের ব্যাজের এই অবস্থা হয়েছে মাটির তলায় থেকে থেকে। বুকের ওপর পড়ে আছে একটা মানি ব্যাগ, জীর্ণ হয়ে গেছে। আস্তে করে ব্যাগটা তুলে নিল জেন। খুলে দেখল খুচরো কিছু টাকা আর ভেতরের পকেটে একটা চিঠি। চিঠিটা খুলল জেন। একেবারে জীর্ণ হয়ে গেছে কাগজ। একটু জোরে চাপ লাগতেই ভেঙে যাচ্ছে। তবু যতটা পারা গেল আস্ত রাখার চেষ্টা করল সে। চিনতে পারল সেই অনেকদিন আগে লিখেছিল ভাইয়ের কাছে। তারপর আর পারল না জেন। ঝরঝর করে কেঁদে ফেলল। সবাই চুপ, স্থির হয়ে আছে। কারো মুখে কোনো কথা নেই। শুধু হাওয়া যেন হু হু করে কেঁদে কেঁদে যাচ্ছিল। কতক্ষণ কেটে গেল বলতে পারবে না অভিযাত্রীরা। একসময় মুখ তুলে চাইল জেন। ডাক্তারকে বলল, কঙ্কালটা একটু পরীক্ষা করে দেখবেন ডক্টর? কি করে মারা গেল? নিশ্চয়ই। হাত লাগালেন ডাক্তার। আবার নীরবতা। অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগল সবাই। ঠিক ১০ মিনিট পরে উঠে দাঁড়ালেন ডাক্তার। রায় ঘোষণা করলেন, ক্যাপ্টেন ব্লেজন গুলিতে মারা যাননি। পেছন থেকে ছোড়া মেরে খুন করা হয়েছে। বাঁটটা নিশ্চয়ই কাঠের ছিল, নষ্ট হয়ে গেছে, কিন্তু ফলাটা এখনো আটকে আছে পাঁজরার হাড়ে। ঠিক হার্টে ঢুকিয়ে দেওয়া হয়েছিল ছোড়া। অস্ফুট কণ্ঠে বলল জেন। জোরে কথা বলতে ভয় পাচ্ছে সে। হ্যাঁ, খুন, জবাব দিলেন ডাক্তার। পেছন থেকে? পেছন থেকে। ভাইয়া তাহলে নিরপরাধ? তা জানি না, তবে উনি ছোড়ার ঘায়ে মারা গেছেন, আর্মি রাইফেল কিংবা বেয়নেটের খোঁচায় নয়। একটা ডেথ সার্টিফিকেট দেবেন দয়া করে? কেন দেব না, ১০০ বার দেব, কিন্তু একটা কাগজ। এই যে, এই নিন কাগজ। নোট বইয়ের পাতা ছিঁড়ে বাড়িয়ে ধরলেন পসি। নিজের কলমটাও দিলেন। সার্টিফিকেট লিখে দিলেন ডক্টর চাতন্যে। উপস্থিত সবাই তাতে সাক্ষী হিসেবে সই করে দিলেন। কঙ্কালের পাঁজরা থেকে ছোড়াটা বের করে নিলেন ডাক্তার। তারপর সার্টিফিকেট আর ফলাটা দিয়ে দিলেন জেন ব্লেজনকে। কি মনে করে কবরের কাছে গিয়ে বসলেন আবার ফ্লোরেন্স। খুঁজতে লাগলেন কি যেন। খানিক্ষণ হাতড়েই পেয়ে গেলেন জিনিসটা। ছোড়ার বাঁট। ভেঙে পড়ে আছে। অনেকখানি মাটিতে খেয়ে ফেলেছে।
কিন্তু লোহা কাঠের বাঁট একেবারে খেয়ে ফেলতে পারেনি। বাঁটটা নিয়ে ঝেড়ে মুছে পরিষ্কার করলেন ফ্লোরেন্স। তারপরই চোখের সামনে তুলে পরীক্ষা করে দেখলেন যা অনুমান করেছিলেন তাই। খোদাই করা আছে বাটে। খুনির নাম আছে? জিজ্ঞেস করল জেন। মনে হচ্ছে। আরও খুঁটিয়ে দেখলেন ফ্লোরেন্স। কিন্তু পড়া যাচ্ছে না ভালোমতো, শুধু দুটো অক্ষর ছাড়া, ইংরেজি আই এবং আর সব ক্ষয়ে নষ্ট হয়ে গেছে। কিন্তু ওই দুটো অক্ষর থেকে তো খুনির হদিস পাওয়া যাবে না, বললেন বারজাক। এই দুটো অক্ষরের সূত্র ধরেই পিশাচটাকে খুঁজে বের করব আমি, দৃঢ় গলায় বলল জেন। আবার মাটি চাপা দেওয়া হলো কঙ্কালটিকে। ওপরে বুনো ফুল ছিটিয়ে দিল জেন। তারপর ঘুরে দাঁড়াল। নীরবে আবার কোবর দিকে রওনা দিল অভিযাত্রীরা। দুপুরের আগে ঘাস জমি থেকে একটা তিতির আর দুটো বাস্টার্ড মারলেন ফ্লোরেন্স। আগের দিনে শুয়োরের মাংসও ছিল খানিকটা, পানিও আছে, তাই ক্ষুধা তৃষ্ণায় আর কাতর হলেন না তাঁরা। বিকেল হল, তারপর সাঁঝ গড়িয়ে রাত। আসল বিপদ দেখা দেবে আরেকটু পরেই, অভিযাত্রীরা নিশ্চিত। তাই খোলা জায়গায় রাত না কাটিয়ে ঘন জঙ্গল বেছে নিলেন তাঁরা। একপাশে পাহাড়। একে একে ঘুমিয়ে পড়ল সবাই, কিন্তু ঘুম এল না ফ্লোরেন্সের চোখে। কিছুর অপেক্ষায় রয়েছেন তিনি। রাত 11টা নাগাদ দেখতে পেলেন মশালের আলো সার বেঁধে এগিয়ে আসছে এদিকেই, উত্তর থেকে। আস্তে করে ঠেলা মেরে পাশে শোয়া টুনগানেকে জাগালেন ফ্লোরেন্স। টুনগানেও নীরবে দেখল ক্রম অগ্রসমান আলোর সারি। একে একে সবাইকে তুললেন ফ্লোরেন্স আর টুনগানে। ঠিক এই সময় শোনা গেল সেই রহস্যময় শব্দ। প্রচণ্ড গর্জনে পাহাড় বন কাঁপিয়ে পূব দিক থেকে এগিয়ে আসছে। দেখতে দেখতে মাথার উপরে এসে গেল শব্দ। হঠাৎই গোটা বনভূমি আলোয় আলোকিত করে চলে উঠল তীব্র আলো। মাথার উপরে শব্দের উৎস থেকেই আসছে আলোটা। কয়েকটা সার্চ লাইট যেন জ্বলে উঠেছে একসঙ্গে। ওদিকে অভিযাত্রীদের ঘিরে ধরেছে মশালধারীরা। এগিয়ে আসছে আরও। মশালধারীদের পেছন থেকে কথা বলে উঠল কেউ ফরাসি ভাষায়। সব কজনই আছে তো? আছে, উত্তর দিল একজন মশালধারী। ঠিক আছে, নিয়ে চলো, এসো সবাই। অভিযাত্রীদের ডাকল মশালধারীদের সর্দার। সাবধান, একটু গোলমাল করলে মাথার খুলি উড়ে যাবে। বিকট চেহারার লোকটা তার হাতের রিভলভার তুলে দেখাল। শুনছিলেন জুল ভার্নের অ্যাডভেঞ্চার উপন্যাস নাইজারের বাঁকে। পড়ছিলাম এর 4র্থ ও শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।